শুভ সন্ধ্যা। নরসিংহ দত্ত কলেজ বাংলা বিভাগ ও অভ্যন্তরীণ মূল্যায়ন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের আন্তর্জালিক আলোচনা সভা, এখানে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা সভার শীর্ষনাম অবন ঠাকুরের ষষ্ঠী মঙ্গল। আমরা সবাই জানি ভারতীয় চিত্রশিল্পের তিনি একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। চিত্রের পাশাপাশি তার অসংখ্য শিশু কিশোর সাহিত্য রচনা, নন্দন তত্ত্ব এবং নানাবিধ বিষয়ে তার সৃষ্টির ভাণ্ডারটি বহু রত্নখচিত। বুড়ো আংলা রাজকাহিনী, ক্ষীরের পুতুলের মধ্য দিয়েই আমাদের শৈশব কৈশোর রঙিন বর্ণময় হয়ে উঠেছে। 1871 সালের 7ই আগস্ট তার জন্ম। এবছর পালিত হচ্ছে তার 150তম জন্ম জয়ন্তী। এই বিশেষ মুহূর্তকে স্মরণ করে নরসিংহ দত্ত কলেজের বাংলা বিভাগের এই প্রয়াস। সূচনা পর্বে একটু জানিয়ে রাখি সবাইকে, সাধারণভাবে আমাদের সূচক ভাষণটি অধ্যক্ষ মহাশয়া ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় দেন। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন যে একটি বিশেষ জরুরি মিটিংয়ে তিনি ব্যস্ত হয়ে আছেন, এক্ষুনি যোগ দিতে পারছেন না। তিনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমাদের আজকের বক্তা অধ্যাপক নির্মাল্য কুমার ঘোষকে জানিয়েছেন আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং একই সঙ্গে আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার ডক্টর কুন্তল চট্টোপাধ্যায় মহাশয়ও একটি বিশেষ বৈঠকে ব্যস্ত, তিনি চেষ্টা করবেন যোগ দিতে। তাদের অনুমতি আমরা পেয়েছি, তাদের অনুমতি নিয়েই আমরা আমাদের বক্তৃতা পর্ব শুরু করব। সূচনা পর্বে বক্তার সঙ্গে আমাদের আজকের শ্রোতা বন্ধু ছাত্রছাত্রী সকলকে পরিচিত করিয়ে দিই। আজকের বক্তা অধ্যাপক নির্মাল্য কুমার ঘোষ, সহকারী অধ্যাপক গৌরমোহন। হ্যালো, শোনা যাচ্ছে কি? আমি হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, আমি এখানে একটু বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, একটু মাফ করবেন, আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আমার এখানে একটু অসুবিধা হচ্ছে। গৌরমোহন শচীন মহাবিদ্যালয়, লক্ষ্মীকান্তপুরে দীর্ঘ 10 বছর অধ্যাপনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র গবেষক। ডক্টর ঘোষের গবেষণার বিষয় 19 শতক, তবে তার অত্যন্ত পছন্দের বিষয় বলা যেতে পারে তার যাপনের সঙ্গী বাংলা শিশু কিশোর সাহিত্য। বক্তার দুটি লেখা, দুটি গ্রন্থ বলা ভালো, সুধী সমাজে বিশেষ নজর কেড়েছে। একটি বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার রাজনীতি এবং দ্বিতীয়টি বাংলা কিশোর সাহিত্য পাঠের ভূমিকা। এছাড়া বহু প্রবন্ধের রচয়িতা হিসেবেও তিনি যথেষ্ট সমাদৃত, যেগুলো প্রকাশিত হয়েছে কোরক, উজাগর, দীপন বা অনুষ্টুপের মতো প্রথম শ্রেণীর সাহিত্য পত্রিকায়। এমনকি সর্বভারতীয় হিন্দি পত্রিকা হংসতেও তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি ব্যস্ত তার 3য় বইয়ের প্রকাশ নিয়ে, বিষয় সত্যজিৎ রায়ের ফেলুদা। এমনই একজন গুণী মানুষকে আজ আমাদের মধ্যে বক্তা হিসেবে আমরা পেয়েছি, এটা আমাদের বিশেষ সৌভাগ্য। তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এবারে আমাদের বক্তাকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিষয় অবন ঠাকুরের ষষ্ঠী মঙ্গল। আমার কথা শোনা যাচ্ছে অধ্যাপক ঘোষ? হ্যাঁ দিদি। আচ্ছা, ধন্যবাদ, আপনি শুরু করতে পারেন। বেশ। নরসিংহ দত্ত কলেজের মাননীয় অধ্যক্ষা, কলেজের আইকিউএসি
বাংলা বিভাগ, অপরাপর সকল বিভাগ, সেখানে উপস্থিত আমার অধ্যাপক বন্ধু, বয়োজ্যেষ্ঠরা, এবং আজকে যারা শুনছেন সেই শ্রোতা বন্ধু, তাদের মধ্যে বিশেষ করে যারা আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী, তাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ। হ্যাঁ, কাকুলিদি বলেই দিয়েছেন, চমৎকার একটি মুখপাত্রিনী করে দিয়েছেন যে এবছর তো অবন ঠাকুরের ১৫০ বছর জন্মের। ১৫০ বছর আমরা পালন করছি, বিভিন্ন ভাবে আমরা সেটাকে উদযাপন করার চেষ্টা করছি। তো সেই সুবাদেই যখন আজকের বক্তৃতার কথা উঠলো, আমি স্বাভাবিকভাবে বেছে নিলাম ক্ষীরের পুতুল। সবচেয়ে চেনা জানা বই এবং সবচেয়ে ভালো লাগার বই। যদি জিজ্ঞাসা করেন যে কেন বেছে নিলেন, আর কি বইপত্র ছিল না, অন্য অন্য একটু জটিল কঠিন বইও তো বাঁচতে পারতেন। কাকুলিদি চমৎকার ভাবে ধরিয়ে দিয়েছেন আমাদের যে অবন ঠাকুরের তো নন্দন তত্ত্ব নিয়েও খুব খুব সুন্দর চিন্তা ভাবনা আছে। তো সেই বাগীশ্বরী নিয়েও তো কথা বলা যেত। না, কথা বলা যেত না তার কারণটা, সবচেয়ে বড় কারণটা হচ্ছে এইটা যে ওইগুলো নিয়ে কথা বলবার জন্য চিত্রশিল্পের যে জ্ঞান দরকার সেটা তার আমার নেই, সুতরাং আমি বাদই রাখলাম। তার বাইরে অন্যান্য বই নিয়েও কথা বলবার থেকে এই বইটা নিয়ে কথা বলতে বেশি ভালো লাগে। এই ভালো লাগাটাকে আমি গুরুত্ব দিচ্ছি, তার কারণ যাকে নিয়ে কথা বলবো সেই মানুষটাও কিন্তু এই ভালো লাগাটাকেই গুরুত্ব দিতেন। অবন ঠাকুর তখন অনেকটা বয়স হয়ে গেছে, তার ৭০ পেরিয়ে গেছেন। জোড়াসাঁকোতে রানীচন্দ্র অবন ঠাকুরের কাছে যেতেন নিয়মিত, এবং রবীন্দ্রনাথই তাকে অ্যাকচুয়ালি পাঠিয়েছিলেন, এবং গিয়ে অবন ঠাকুরকে বলতেন যে আপনি আপনার জীবনের গল্প বলুন। অবন ঠাকুর অল্প অল্প করে স্মৃতি কথা বলতেন, রানীচন্দ্র লিখে নিতেন। এমন ভাবে রানীচন্দ্র এবং অবন ঠাকুরের যৌগপত্রে ওই ঘরোয়া কিংবা জোড়াসাঁকোর ধারের মতো বই তৈরি হলো। তো ওর মধ্যেই দেখবেন জোড়াসাঁকোর ধারে খুললে পরে অবন ঠাকুর একদিন রানীচন্দ্রকে কথা প্রসঙ্গে ভীষণ উষ্মা ভরে বলছে, আচ্ছা তোমরা এই আজকাল বাচ্চাদের বইতে এত শিক্ষা জিনিসটা ঢুকিয়ে দাও কেন বলতো? সবকিছুতেই আগে এই শিক্ষা সেই শিক্ষা, যে বাচ্চা এখনো কথা কইতে পারে না, দুধের দাঁত পড়লো না, আগেই তাকে জ্ঞান বিজ্ঞানের বই ধরিয়ে দেওয়া। এত শিক্ষা ভালো নয়, বাচ্চারা একটু আনন্দ পাক না, এটাই তো বড় কথা। আমি আসলে অবন ঠাকুরের এই বইটাকে যে চটজলদি বেছে নিলাম, তার একটা বড় কারণ বোধহয় আমার ওই আনন্দের স্মৃতিটার সঙ্গে জড়িত হয়ে রয়েছে। আমার ধারণা শুধু আমার কেন, আমাদের একটা যৌথ ক্ষেত্র আছে যেখানে আমরা সকলেই একসাথে স্বীকার করব যে এই বইটাকে ঘিরে খুব আনন্দের স্মৃতি আছে। বাংলা সাহিত্যে কিছু কিছু বই পড়বার তো শুধুই আনন্দের স্মৃতি আছে, সেটাই তো খুব বড় কথা। ক্ষীরের পুতুল তার মধ্যে একটা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ক্ষীরের পুতুল বইটাকে তো এই শিশু কিশোর সাহিত্য বলে একটা আলাদা বর্গ করে আমরা তার মধ্যে ফেলি। এই বর্গটা বড্ড গোলমেলে বর্গ, ভয়ঙ্কর গোলমেলে বর্গ। গোলমেলে তার কারণ এর নামটাই তো গন্ডগোলের। আচ্ছা, আপনি একটা সাহিত্য বর্গ তৈরি করবেন, একটা ভাগ তৈরি করবেন সাহিত্যের মধ্যে, তার নামকরণটা কিসের হিসাবে করবেন? বলাই বাহুল্য, যিনি লিখছেন তার দিক থেকে আপনি নামকরণ করবেন। সহজ কথা, আপনি রবীন্দ্র সাহিত্য কাকে বলেন? রবীন্দ্রনাথ লিখে বলে আপনি রবীন্দ্র সাহিত্য বলেন তো? আপনি শরৎ সাহিত্য কাকে বলেন? শরৎচন্দ্র লিখছে বলে শরৎ সাহিত্য বলেন। কিন্তু মুশকিল হচ্ছে এই একটা বর্গ বড্ড গোলমেলে, এই বর্গের নামকরণ হয় কিন্তু লেখকের দিক থেকে নয়, উপভোক্তার দিক থেকে। কে লিখছে তার দিক থেকে শিশু সাহিত্য নাম নয়, কাদের জন্য লেখা হচ্ছে তার দিক থেকে। খুব মুশকিলের জায়গা, খুব গোলমেলে জায়গা। কাদের জন্য লেখা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে শিশু সাহিত্য। এবার যাদের জন্যই লেখা হোক, লেখে কিন্তু বড়রাই। এবার বড়রা যে জিনিস লেখে না, যতই চেষ্টা করুক তারপরেও সেই জিনিসটার মধ্যে পুরোপুরি ছোটদের মতো সারল্য আনা সম্ভব নয়। বড়দের লেখার মধ্যে বড়দের যে জটিল মন, সেটা কোনো না কোনো ভাবে একটু আধটু হলেও ঢুকে যাবে। তার ফলে অনেক কাল আগে বুদ্ধদেব বসু খেয়াল করে দিয়েছিলেন আমাদের যে শিশু সাহিত্যের না সব সময় দুটো মাত্রা থাকে। তার একটা মাত্রা হচ্ছে যে বাচ্চারা পড়ছে, উপভোগ করছে, বাচ্চাদের কাছে তার একটা স্টোরি লাইন আছে, খুব ভালো, এটা শিশু সাহিত্যের একদম প্রাথমিক অংশ, বাচ্চাটিকে আনন্দ দিচ্ছে সেটি। আর দ্বিতীয় মাত্রা হচ্ছে বুদ্ধদেব বসু নিজে যে কাজটি করেছিলেন তার প্রবন্ধে, যে কাজটি এখন আমরা করি, ওই আর কি, ওই বইটাকে ধরে এইবার তাকে একটু পোস্টমর্টম করা, তাকে একটু ব্যবচ্ছেদ করে তার ভিতরে কি সব গোপন খবর লুকিয়ে আছে, তার ভিতরে রবীন্দ্রনাথের চোখের বালির ভাষায় কি সব আঁতের কথা লুকিয়ে আছে, সেই সব টেনে বার করা। এইসব বাজে কাজগুলো আমরা করি মাস্টারমশাইরা। তো ঘটনাচক্রে ক্ষীরের পুতুল আমার আনন্দের সঞ্চয় হলেও আজকে কিন্তু আমি ওই কাজটাই ক্ষীরের পুতুলকে নির্ভর করে করব। ক্ষীরের পুতুল থেকে কিছু আঁতের কথা টেনে বার করার চেষ্টা করব। এখন দেখুন, এই যে ক্ষীরের পুতুল বইটা অবন ঠাকুর লিখলেন, শুধু ক্ষীরের পুতুল বলে নয়, অবন ঠাকুরের গোড়ার দিকের একেবারে শকুন্তলা থেকে আরম্ভ করে একেবারে শেষ দিকে যখন যে বইগুলো আর ছাপাই হতো না,
মানে শেষ দিকে যে সমস্ত বই উনি তৈরি করেছেন, আপনারা অনেকেই জানেন যে শেষ দিকে একটি বই অবন ঠাকুর তৈরি করেছিলেন, হ্যাঁ আক্ষরিক অর্থেই তৈরি, নিজে হাতে করে গোটা বইটা লে আউট করেছিলেন। ক্ষুদ্দুর যাত্রা যে বইটার নাম, যে বইটা আমার জীবদ্দশায় ছাপাই হয়নি, সেই বই আমরা ছাপতে দেখলাম বোধহয়, বা আমার মনে পড়ছে আমার ছাত্রাবস্থায় সে বই ছেপে বেরোচ্ছে বোধহয় 2001-2 এরকম কোন সাল ছিল যখন প্রথম সে বই ছেপে আসলো, এবং সে বই প্রতিভাস থেকে ছাপা হলো। এবং বলাই বাহুল্য, আমার ছাত্রাবস্থায় সে বই কেনার ক্ষমতা আমার ছিল না, দাম ছিল, ও আমার নাগালের বাইরের জিনিস ছিল। কিন্তু ঘটনাচক্রে আমি সেই বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে পেরেছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম বললে কথাটা কম বলা হয়। শুধু ভাবতে অবাক লাগে, একটা মানুষ তার জীবনের প্রথম বই থেকে শেষ বই পর্যন্ত, মাঝখানে দু একটা স্টপ গ্যাপ আছে, ওই বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীর মতো বই যেটা আশুতোষ মুখোপাধ্যায় কার্যত জোরজার করে তাকে দিয়ে বক্তৃতা দিয়ে নিলেন, কিংবা এরকম দু একটা লেখালেখি, দু একটা বইপত্র, এটা বাদ দিলে পরে বাকি অবন ঠাকুর সারা জীবন যা লিখলেন সবটা ছোটদের জন্য লিখলেন, সবটাই ছোটদের কথা ভেবে লিখলেন, সবটাই ওই শিশু সাহিত্য ওনার মাথায় রয়েছে, এর সবটার উপভোক্তা হচ্ছে শিশুরা। একটা সময় প্রকাশ ভবন অবন ঠাকুরের রচনাবলী বার করতো 8টা খণ্ডে, সে 8টা খণ্ড উল্টে পাল্টে দেখবেন তার মধ্যে থেকে মাত্র 2টো খণ্ড বড়দের জন্য ধার্য হয়েছে, বাকি 6টা খণ্ডই কিন্তু ছোটদের জন্য। এখনো যে সমস্ত লেখা আমরা পাচ্ছি সবই ছোটদের জন্য। মানে আমি বলতে চাইছি যে এই মানুষটার মাথার মধ্যে আদ্যন্ত শিশুদের একটা জগৎ ছাড়া কিচ্ছু ছিল না। যেমনটা উপেন্দ্র কিশোরের, ছোটদের জন্য ছাড়া কিছুই লিখলেন না, চাইলে যে বড়দের জন্য লিখতে পারতেন না তা তো নয়। উপেন্দ্র কিশোরের ফটোগ্রাফি সংক্রান্ত ইংরাজি প্রবন্ধ পড়লে তখন শিউরে উঠতে হয়, তার অর্ধেক কথাই আমি বুঝতে পারি না, আমার জ্ঞান গম্ভীর অনেক উপর দিয়ে যায়। অথচ এই উপেন্দ্র কিশোর আজীবন স্বেচ্ছায় ছোটদের জন্য লিখে গেলেন। স্বেচ্ছায় ছোটদের জন্য লিখে যাওয়াই মানুষগুলো একটু বিশেষ রকম কুর্নিশ পাওয়া উচিত আমাদের কাছ থেকে তাদের, কারণ চাইলে এরা বড়দের জন্য লিখতে পারতেন, লিখলেন না, শুধুই ছোটদের জন্য, শুধুই ছোটদের মনোরঞ্জনের কথা ভাবলেন, হয়তো বা কখনো কোনো শিক্ষার কথাও ভেবেছেন। অবন ঠাকুর যিনি এই যাবতীয় রচনা ধারাবাহিকভাবে গোটা জীবন ধরে ছোটদের জন্য লিখে যাচ্ছেন, তার রচনা নিয়ে আমাদের এক মাস্টার মশাই, তিনি সদ্য প্রয়াত, আমি শঙ্খবাবুর কথা বলছি, শঙ্খ ঘোষ, তিনি একটা চমৎকার প্রবন্ধ লিখেছিলেন অনেক কাল আগে। প্রবন্ধের নাম ছিল পাগলামির কারুশিল্প। তাতে শঙ্খবাবু বলেছিলেন যে অবন ঠাকুরের যে লেখাই আমি পড়ি না কেন, সে লেখাই আসলে ছড়া, রূপকথা, লোককথা, ব্রতকথা, সোজা কথায় আমাদের যে লোকায়ত ঐতিহ্যের জগৎ, সেই জগৎটাকে কোনো না কোনো ভাবে রিন্যারেট করে। এর বাইরে অবন ঠাকুর আর কিচ্ছু করেন না, অবন ঠাকুর এটাই করেন, সারা জীবন ধরে এটা করে গেছেন। উনি ঘুরিয়ে ফিরিয়ে ওই গল্পগুলোই বলবেন, ওর বাইরে অন্য কিছু বলবেন না। ওটাই ওনার পছন্দের জায়গা, ওটা ওনার আমরা আমরা খুব সহজভাবে বলি না যে এটা কাপ অফ টি, এটা ওনার কাপ অফ টি, উনি 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 ওইখানে থাকতেই পছন্দ করেন। এই যে সারা জীবনের অবন ঠাকুরের রূপকথা, ব্রতকথা, ছড়াকে রিন্যারেট করে যাওয়া, নিঃসন্দেহে ক্ষীরের পুতুল তার সর্বোত্তম একটা একটা উদাহরণ। ক্ষীরের পুতুলের থেকে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। ধরা যাক ছড়া, আমাদের ছড়ার জগৎ, সেটা ক্ষীরের পুতুল নামক গোটা বইটাকে আদ্যন্ত তৈরি করে তুলেছে। আপনাদের সকলের মনে আছে ক্ষীরের পুতুল, আপনাদের সকলের পড়া, ছোটবেলায় পড়া, বড়বেলায় পড়া, অতি সম্প্রতি পড়েছেন, আগে পড়েছেন, যখনই হোক পড়েছেন। ক্ষীরের পুতুল নিশ্চয়ই আপনাদের মনে আছে, গল্পটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখানে দেবী ষষ্ঠী তিনি বানরকে দিব্যচক্ষু দেন, বানর অমনি তাকিয়ে দেখে ষষ্ঠী তলায় ছেলেদের হাট বসে গেছে একেবারে, প্রচুর প্রচুর বাচ্চা সেখানে খেলে বেড়াচ্ছে, এই করছে সেই করছে। অবন ঠাকুর দুর্ধর্ষ একটা বিবরণ দেন, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে সেই বিবরণের প্রায় কার্যত পুরোটাই বাংলা ছড়া ভেঙে ভেঙে তৈরি করা। ধরা যাক অবন ঠাকুর লিখছেন, ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর নিয়ে ঘোড়া সাজিয়ে ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে যাচ্ছে। এই যে মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে, আপনার তো ছড়াটা বলা মাত্র মাথার মধ্যে গুঞ্জরিত হয়ে উঠছে, আপনি জানেন এই ছড়াটা কি, আমাকে নতুন করে বলতে হবে না। যখন অবন ঠাকুর লিখছেন যে ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠলো, তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল সে নিলে, তাই দেখে ভোদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে, ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। আপনাকে নতুন করে মনে করে দিতে হবে না, অবন ঠাকুরের কাহিনী পড়া মাত্র তার অনুষঙ্গে আপনি ফিরে যাচ্ছেন আমাদের লোকায়ত ছড়ার জগতের কাছে।
এবং এখানে দাঁড়িয়ে আমার মনে পড়ে যে কখনো কখনো ক্ষীরের পুতুল প্রসঙ্গে আলোচনায় লক্ষ্য করেছি কেউ কেউ মন্তব্য করেছেন যে এই যে অবন ঠাকুর এই যে ষষ্ঠী তলায় বাচ্চাদের জগৎটা তৈরি করেন, এই জগৎটা নাকি খুব নতুন, খুব অভিনব। মুশকিলটা হচ্ছে আমরা আমাদের লোকায়ত ঐতিহ্য থেকে না অনেকটা সরে এসেছি, তার ফলে আমরা সবসময় ধরতে পারি না। অবন ঠাকুর কিন্তু এই লোকায়ত ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন, খুব প্রবলভাবে যুক্ত ছিলেন। অবন ঠাকুর এই যে ষষ্ঠী তলা তৈরি করেছেন যেখানে প্রচুর প্রচুর বাচ্চা ঘুরে বেড়ায়, যে বাচ্চাদেরকে দিব্য দৃষ্টি না হলে পরে দেখা যায় না, এই ষষ্ঠী তলায় বাচ্চাদের অবস্থান, এটাও কিন্তু অবন ঠাকুরের মৌলিক কল্পনা নয়। অবন ঠাকুরের বন্ধু ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। না, আমি বাংলার বাক স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কথা বলছি না। আমি যে আশুতোষ মুখোপাধ্যায়ের কথা বলছি ইনি হুগলির গরলগাছা গ্রামে থাকতেন। ইনি বাংলার লোক সংস্কৃতি চর্চার একেবারে গোড়ার দিককার মানুষ। ইনি লোককথা সংকলন করেছিলেন। ইনি হচ্ছেন প্রথম মানুষ যিনি বাংলা ভূতের গল্পের বই, মানে লোকায়ত ভূতের গল্পের বই সংকলন করেছিলেন। ইনি বাংলার ব্রতকথা সংকলন করেছিলেন। সবচেয়ে বড় কথা, ইনি বাংলার ছড়া সংকলন করেছিলেন। এবং কোন বছর করছেন? 1302 বঙ্গাব্দ। যে বছর অবন ঠাকুরের ক্ষীরের পুতুল বেরোচ্ছে ওই বছরই আশুতোষ মুখোপাধ্যায়, অবন ঠাকুরের পরিচিত মানুষ, বন্ধু মানুষ, তিনি একটা বাচ্চাদের ছড়ার সংকলন করছিলেন। ছেলে ভুলানো ছড়া বইটার নাম ছিল। তাতে আপনি লক্ষ্য করে দেখবেন তার 52 নাম্বার ছড়াটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ এই বইটি এখন খুব পপুলার বই নয়। আমরা ছেলে বুলানো ছড়া বললে পরে আমাদের মাথায় রবীন্দ্রনাথের সেই একটা একটা দুর্ধর্ষ প্রবন্ধ এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের সংগৃহীত ছড়াগুলোর কথা মাথায় চলে আসে। আশুতোষ মুখোপাধ্যায় বইটির নাম কিন্তু ছেলে বুলানো ছড়া। আশুতোষের বইতে 52 নাম্বার ছড়া, ষষ্ঠী তলায় এলো বান শেটের বাছা ভেসে যান। ষষ্ঠী তলায় বান এসছে, ষষ্ঠীর বাছা শেটের বাছা জলে ভেসে যাচ্ছে। আয় কোলে আয় ষষ্ঠীর দাস, সুখে থাকো 12 মাস। ফিরেছে আজ সুখের কপাল, তাই পেয়েছি সোনার গোপাল। ষষ্ঠী তলায় আবার গিয়ে আর গোটা চার আসবো নিয়ে। কোন একজন মা তিনি তার সন্তান কামনায় বলছেন যে আমি একবার ষষ্ঠী তলা থেকে সন্তান নিয়ে এসেছি, ষষ্ঠী তলায় বাচ্চারা থাকে, সেখান থেকে আমি একবার সন্তান নিয়ে এসেছি, আবার যখন দরকার পড়বে আমি দরকার মতো গিয়ে আরো গোটা চার সন্তান সেখান থেকে নিয়ে আসবো। সুতরাং ষষ্ঠী তলায় বাচ্চাদের মেলা রয়েছে, চাইলে পরে সেখান থেকে একটি সন্তানকে নিয়ে আসা যায়। যে কাজটি বানর করে, যে কাজটি বানর ওখানে গল্পের শেষে গিয়ে করে, সে একটি সন্তানকে তুলে নিয়ে আসে এবং নিয়ে এই এই কল্পনাটিও কিন্তু অবন ঠাকুর নিজে থেকে মাথা থেকে উদ্ভাবন করেছেন এমনটি নয়। এই কল্পনাটির জন্য উনি কিন্তু লোকায়ত ছড়ার কাছে ঋণী। আসলে লোকায়ত জগৎটার সঙ্গে, ওই ছড়া কবিতা গানের জগৎটার সঙ্গে অবন ঠাকুরের অসম্ভব ভালো যোগাযোগ ছিল। আর এই অসম্ভব ভালো যোগাযোগের কথা থেকেই আমি সরাসরি ক্ষীরের পুতুলের গল্পটায় আসতে চাইছি। এই যে ক্ষীরের পুতুলের গল্পটা অবন ঠাকুর লেখেন, এই গল্পটা উনি পেলেন কোত্থেকে? আসলে এই গল্পটা পেলেন কোত্থেকে, এই বেয়ারা প্রশ্নটা আমি করছি একটাই কারণে। তার কারণ অবন ঠাকুরের বাচ্চাদের জন্য যে লেখালেখি, যদি একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করি তাহলে দেখব কার্যত সেই লেখালেখির কোনোটাই খুব মৌলিক নয়। মৌলিক এই অর্থে বলতে চাইছি তার কাহিনী অন্তত অবন ঠাকুরের সদ্ভাবিত নয়। অবন ঠাকুর কোনো না কোনো জায়গা থেকে ওই কাহিনীটা ধার করেছেন। ধরা যাক অবন ঠাকুরের শকুন্তলা, একদম গোড়ার দিকের লেখা। অবন ঠাকুর বলাই বাহুল্য এটা কালিদাসের থেকে ধার করে থাকতে পারেন, মূল মহাভারত থেকে নিতে পারেন, অত দূর যাওয়ার দরকার নেই। যে সময় 1896 সালে 1892-93 সাল নাগাদ অবন ঠাকুর শকুন্তলা লিখবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, ঠিক কাছাকাছি সময় দেখবেন অবনীন্দ্রনাথ বেতাল পঞ্চবিংশতির একটা সিরিজ আঁকছেন। বেতাল পঞ্চবিংশতির এই সিরিজটা কার বই থেকে আঁকছিলেন অবনীন্দ্রনাথ? অবনীন্দ্রনাথ পরিষ্কার বলেইছেন এটা উনি বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। হাতের কাছে যদি বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি থাকে তাহলে হাতের কাছে বিদ্যাসাগরের শকুন্তলাই বা থাকবে না কেন? সুতরাং অবন ঠাকুর যে বিদ্যাসাগরের কাছে ঋণী নয় তাই বা আজকে কি করে বলতে পারি? মোদ্দা কথা গল্পটা তার নিজের নয়। আচ্ছা, এই যে নালকের গল্প লিখলেন, মনে রাখতে হবে অবন ঠাকুর একাধিক গল্প লিখেছেন বুদ্ধ চরিতের গল্পটা ভেঙে। বুদ্ধচরিত অবন ঠাকুরের পছন্দের বই ছিল। সুতরাং নালকের গল্প, তার যে মূল বিষয়বস্তু বুদ্ধের সঙ্গে মারের ঝগড়া টগড়া ইত্যাদি ইত্যাদি সব বুদ্ধচরিত থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুতরাং এটাও খুব নতুন কিছু নয়। এই যে অবন ঠাকুর পরবর্তীকালে যে বইগুলো লিখলেন, ধরা যাক আমরা অল্প বিস্তর সবাই জানি অবন ঠাকুরের খাতাঞ্চির খাতার মতো বই, বিখ্যাত গল্প পিটার প্যান। সেই পিটার প্যানের এক রকমের ছায়া যে উপরে রয়েছে সে তো ইতিপূর্বে যারা অবন ঠাকুরকে নিয়ে চমৎকার আলোচনা করেছেন, নবেন্দু সেনের মতো পণ্ডিত মানুষ, তারা তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন।
অবন ঠাকুর নিজেই বলে গেছেন যে সেলমা লাগেরলফের অ্যাডভেঞ্চার অফ নিলস তার বইটা ভাল লেগেছিল, এবং সেই বই থেকে তৈরি হলো হৃদয়ের সেই আশ্চর্য যাত্রা বুড়ো আংলা। এছাড়া বাদশাহী কারখানা বলুন বা অন্যান্য যে কোনো বই বলুন অবন ঠাকুরের, অল্প বিস্তর দেখা যাবে তার পেছনে কোনো না কোনো ইংরাজি বই, কোনো না কোনো সংস্কৃত বই, কারো না কোনো ঋণ আছে। একমাত্র ব্যতিক্রমী বই হচ্ছে ক্ষীরের পুতুল। আমি লক্ষ্য করে দেখেছি ক্ষীরের পুতুলের উপরে কিসের ঋণ আছে এইটা নিয়ে কিন্তু বাঙালি সমালোচক মহলের মধ্যে বেশ একটা 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 বেশ ঝামেলা চলে। তার কারণ সরাসরি ক্ষীরের পুতুল কোনো বই থেকে নেওয়া এমনটা কেউই বলতে পারছেন না। ইনফ্যাক্ট আমিও যে আপনাদেরকে বলবো এমনটা নয়, সরাসরি কোনো বই থেকে নেওয়া নয়, আমিও বলতে পারছি না। কিন্তু বইটার পুরো কাহিনীটাই আসলে কোনো না কোনো অন্য উৎস থেকে ধার করে জোড়া তারা দিয়ে অবন ঠাকুর তৈরি করেছেন। সেই উৎসগুলোর দিকে অন্তত আমাদের একবার আজকে ফিরে তাকানোটা দরকার আছে। সেই উৎসগুলোর মধ্যে একটা ছড়া, আমি তো আগেই বলেছি, ছড়া অবন ঠাকুরের এই বইয়ের অনেকটা পরিমাণে বিবরণ তৈরি করতে সাহায্য করছে। কিন্তু কাহিনীর উৎস, এই যে গল্পটা, যে গল্পটায় বলা হয় যে এক রাজার দুই রানী, বড় আর ছোট, বড় রানী দুঃখী, তাকে রাজা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। রাজা তাড়িয়ে দেননি, ছোট রানী আর কি কার্যত কলকাঠি নেড়ে তাড়িয়ে দিয়েছেন, এবং ছোট রানী এখন রাজার পট্টমহিষী, তিনি পাট রানী, ভালোই সুখে টুখে আছেন। তো এই ছোট রানীর বড় রানী কার্যগতিকে একটি কথা বলা বানর পান, একটি জাদু বানর পান, এবং এই বানরটি নানা ছল চাতুরি করে শেষ অবধি বড় রানীকে রাজার সঙ্গে মিলিত করে দেয়, তাদের মিলন ঘটিয়ে দেয়। তাদের বিচ্ছেদের কারণ কি ছিল? বিচ্ছেদের কারণ ছিল একটি পুত্র সন্তানের অপ্রাপ্তি। বানর বিভিন্ন কলকৌশল করে কলকাঠি নেড়ে একটা পুত্র সন্তান বড় রানীর কোলে এনে দেয়, সুতরাং মিলন হতেও আর কোনো বাধা রইল না। এই তো এইটুকখানি গল্প। এই গল্পটা কোত্থেকে আসলো, অবন ঠাকুর কোত্থেকে তৈরি করলেন? বাংলা রূপকথার জগতের সঙ্গে অবনীন্দ্রনাথের খুব ভালো পরিচয় ছিল। ইনফ্যাক্ট রংমশাল পত্রিকায় অবনীন্দ্রনাথ অনেকটা পরের দিকে, বাংলা সাল ছিল 1348, এই বছর রংমশাল পত্রিকায় একটি স্মৃতিকথা লিখেছিলেন অবনীন্দ্রনাথ। হ্যাঁ, কার্যত স্মৃতিকথাই বলা চলে। স্মৃতিকথার শিরোনাম ছিল শিশুদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার কাকা, অবনীন্দ্রনাথ ভাইপো। তাতে অবন ঠাকুর লিখছেন যে বাচ্চাদের জন্য কোনো বইপত্র নেই, তখন রবিকার সঙ্গে আমার সঙ্গে খুব ভালো আলাপ ছিল উপেন্দ্র কিশোরের, উপেন্দ্র বাবুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। তো একদা রবিকা আমাকে বললেন যে অবন চলো বাচ্চাদের জন্য কিছু বই বার করি। বেশ ভালো কথা, একটা বইয়ের সিরিজের পরিকল্পনা হলো, তার নাম হলো বাল্য গ্রন্থাবলী। বাল্য গ্রন্থাবলীতে প্রথম বই কে লিখবে না রবিকা আমাকে বললেন অবন তুমি বই লেখো। আমি বললুম সে কি কথা, আমি কি করে বই লিখবো রবিকা, আমি কোনোদিন কিছু লিখেছি নাকি? তাতে রবিকা বললেন তাতে কি হয়েছে, তুমি তো বাচ্চাদের ভারী সুন্দর গল্প শোনাও। অবন ঠাকুর কিন্তু প্রচুর গল্পের স্টক ছিল তার, তিনি বাচ্চাদের খুব ভালো গল্প শোনাতেন। ইনফ্যাক্ট অবনীন্দ্রনাথের মেজ মেয়ে করুণা, যে অল্প বয়সে মারা যায়, এবং তার স্বামী মণিলাল গঙ্গোপাধ্যায়, দুজনেই মারা গেছিল। তাদের এই পিতৃমাতৃহীন দুটি অনাথ শিশু, তাদের দুটি ছেলে শোভনলাল এবং মোহনলাল, এই শোভনলাল এবং মোহনলালকে কিন্তু তাদের মায়ের বাবা, তাদের দাদু অবনীন্দ্রনাথ কিন্তু তার নিজের কাছে রেখে বড় করেছিলেন। পরবর্তীকালে মোহনলাল গঙ্গোপাধ্যায় তার দাদামশাইয়ের সঙ্গে এই যে ছোটবেলাটা কাটিয়েছেন, তার একটা চমৎকার স্মৃতিকথা লিখেছিলেন দক্ষিণের বারান্দা নামে। তাতে মোহনলাল বলেছেন যে আমাদের দাদামশাই ছোটবেলায় আমাদের খুব সুন্দর গল্প শোনাতো। অবনীন্দ্রনাথ চিরকালই বাচ্চাদের ভারী চমৎকার গল্প শোনাতে পারতেন। তো রবীন্দ্রনাথ বললেন কেন, তুমি যে বাচ্চাদের ভালো গল্প শোনাও, তুমি ওই গল্পটাই সুন্দর করে লিখে দাও, আর রইল বাকি ভুল চুক সে আমি দেখে দেবো, কোনো চিন্তা নেই, আমি কারেকশন করে দেবো। অবন ঠাকুর লিখলেন, শকুন্তলা নিয়ে গেলেন তার কাকার কাছে, এবং কাকা দেখলেন একটা জায়গায় এসে একটু কলম ছোঁয়াতে গেলেন, এক জায়গায় একটা সংস্কৃত শব্দ ভেঙে অবন ঠাকুর লিখেছিলেন পল্ললের জল। পল্লল শব্দটা এসে একটু আঙুল ছোঁয়াতে গেলেন রবীন্দ্রনাথ, তারপরে আবার আঙুল তুলে নিয়ে বললেন না ঠিক আছে থাকুক, পেন তুলে নিয়ে বললেন থাকুক। অবন ঠাকুর বলছেন বাপরে, আমার বইতে রবিকা কোনো কালি ছোঁয়ালো না, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, আমার ভারী ভালো লাগলো, মনে হলো আরে বাস আমিও তাহলে গল্প লিখতে পারি। শকুন্তলা হলো বাল্য গ্রন্থাবলীর প্রথম বই। ওই 1302 বঙ্গাব্দে বাল্য গ্রন্থাবলীর দ্বিতীয় বই বেরোলো। এবার স্বয়ং কাকা কলম ধরলেন। রবীন্দ্রনাথের নদী বইটি বাল্য গ্রন্থাবলী দ্বিতীয় বই হিসেবে বেরিয়েছিল, আর বাল্য গ্রন্থাবলী তৃতীয় এবং শেষ বই, তার কারণ এরপরে আর বাল্য গ্রন্থাবলী বেরোবে না, তার সমাধি ঘটে যাবে ওই সিরিজটা। সেই তৃতীয় এবং শেষ বইটি হচ্ছে ক্ষীরের পুতুল। অবন ঠাকুর তার ওই স্মৃতিকথায় লিখছেন যে কি নিয়ে লিখবো, ভাবতে ভাবতে হাতে আসলো কাকিমার খাতা। কাকিমা মানে মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথের স্ত্রী। অবন ঠাকুর বলছেন যে কাকা রবিকা কাকিমাকে দিয়েও অনেক রূপকথা সংগ্রহ করিয়েছিলেন।
কাকিমা সেই সব রূপকথা সংগ্রহ করে একটা খাতায় লিখে রেখেছিলেন, সেই খাতাটা হাতে আসলো, পড়লুম, সেইখান থেকে তৈরি হলো আমার ক্ষীরের পুতুল। মুশকিলটা হচ্ছে যে অনেক কিছুই তো আমরা হারিয়ে ফেলেছি, সব তো আর সংরক্ষিত হয়নি। দুর্ভাগ্যজনকভাবে মৃণালিনী দেবীর এই খাতা সংরক্ষিত হয়নি। তার ফলে মৃণালিনী দেবী যে কি সংকলন করেছিলেন, কোন কোন গল্প ওই খাতায় লেখা ছিল, তার মধ্যে থেকে কোন গল্প থেকে ক্ষীরের পুতুল তৈরি হলো, এইটা আজকে সরাসরি বলা সম্ভব নয়। বেশ, সরাসরি যখন সম্ভব নয়, তাহলে একটু অন্য রকমের গোয়েন্দাগিরি করি অবন ঠাকুরের উপরে। আচ্ছা, মৃণালিনী দেবীর এই খাতায় কোন গল্প থাকতে পারে যেখান থেকে ক্ষীরের পুতুল তৈরি হতে পারে? এটা খেয়াল রাখতে হবে যে ঠাকুর পরিবার কিন্তু, যদিচ তারা জোড়াসাঁকোতে থাকতেন, তা হলেও তারা কিন্তু আদতে পূর্ববঙ্গের মানুষ। সোজা বাংলায় বাঙাল, তারা তারা ওপার বাংলা থেকে এসেছিলেন। তখন তো আর এপার বাংলা ওপার বাংলা হয়নি, পূর্ববঙ্গ তখন। পূর্ববঙ্গ তারা এখানে চলে আসলেন। পূর্ববঙ্গে থেকে তাদের বাড়ির দাস দাসীরা অনেকেই আসতো, এটা বিভিন্ন সূত্র থেকে আপনি টের পাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বাড়িতে বিবাহ সূত্রে যারা বধূ হয়ে আসতেন, তারা প্রত্যেকে পূর্ববঙ্গ থেকে আসতেন। জ্ঞানদানন্দিনী, কাদম্বরী কিংবা মৃণালিনী প্রত্যেকে এসছে, খেয়াল করে দেখবেন, যশোরের কোনো গ্রাম, খুলনার কোনো গ্রাম, এইসব জায়গা থেকে। এবং তারা যখন আসতেন, তখন তাদের সঙ্গে ওই সব গ্রামের দাসীরাও আসতো, এসেই ঠাকুর বাড়িতে ঠাঁই পেত। তার ফলে কলকাতার বুকে এই ঠাকুর বাড়ির যে নিচু মহল, দাস দাসী ইত্যাদি, সেই মহলের একটা বড় অংশ কিন্তু পূর্ববঙ্গের মানুষ ছিল। সেই সব মানুষরা যখন গ্রাম ত্যাগ করে শহর কলকাতার বুকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এসে আশ্রয় নিত, তখন তারা নিজেদের সঙ্গে নিজেদের বুকের মধ্যে করে নিয়ে আসতো তাদের নিজেদের ছড়া, নিজেদের গান, নিজেদের গল্প, এবং তারা শোনাতো ঠাকুর বাড়িতে এইগুলোই। অবন ঠাকুর তার ঘরোয়া আত্মজীবনীতে রানীচন্দ্রকে বলছেন যে ছোটবেলায় আমার বোন, ওনার বোন মানে বিনয়িনী দেবী, বিনয়িনী দেবীর এক দাসী ছিল, দাসীর নাম ছিল মঞ্জুরি। সেই দাসীর নামটা কেন মনে আছে অবন ঠাকুরের? তার কারণ এই দাসী তার বোনকে খুব ভালো গল্প শোনাতো, এবং দাদা অবন সেও বসে বসে গল্প শুনতো। কি গল্প? অবন ঠাকুর লিখছেন যে মঞ্জুরি পাটা সামনে ছড়িয়ে দিয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, আর পিদিমের আলোয় আস্তে আস্তে গল্প বলছে যে তারপরে হলো কি জানো তো, একটা টুনটুনি সে গিয়ে না রাজার ঘরে বাসা বাঁধলো, আর সেখান থেকে রাজার ছেলের তোষক থেকে একটুখানি বালিশ, রাজার ছেলের তোষক থেকে একটুখানি তুলো বার করে বেগুন গাছে নিজের বাসায় নিয়ে আসলো। ব্যাস, এই এক লাইন শুনিয়েছেন, কিন্তু এই এক লাইনই আমার গোয়েন্দাগিরির পক্ষে যথেষ্ট। এবারে আমি সরাসরি আমার সিদ্ধান্তটায় আসি। ঠাকুর বাড়িতে যে সমস্ত মহিলারা বিবাহ সূত্রে আসতেন, তাদের সঙ্গে যে সমস্ত দাসীরা আসতেন, তারা আসতেন যশোর থেকে, খুলনা থেকে, ময়মনসিংহ থেকে। এই যে ময়মনসিংহ, এটা তো 19 শতক 20 শতকে আমাদের লোক সংস্কৃতি চর্চার আতুর ঘর। আমাদের প্রথম দিককার যাবতীয় গীতিকা, দীনেশচন্দ্র সেন, চন্দ্রকুমার দেরা, এমনকি পরবর্তীকালে 1950-এর দশকে ক্ষিতীশচন্দ্র মৌলিক অব্দি ময়মনসিংহ থেকে আবিষ্কার করেছেন। ময়মনসিংহ থেকে লোক গল্প উঠে এসছে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যা সংকলন করছেন তার কিছু ময়মনসিংহের। সবচেয়ে বড় কথা, টুনটুনির বই নামে যে বইটি উপেন্দ্র কিশোর সংকলন করছেন, সেটি তো আদ্যন্ত ময়মনসিংহের বই। উপেন্দ্র কিশোর তো নিজে ময়মনসিংহ পরগনার মুসুয়া, ময়মনসিংহ জেলার মুসুয়া পরগনার মানুষ। সুতরাং এই যে ঠাকুর বাড়ির দাসীরা যারা গল্পের ঝুলি নিয়ে আসতো নিজেদের দেশ, গা, ভিটে মাটি ছেড়ে, তারা কোন গল্প আনতো? যে গল্প আরেকটু পরে গিয়ে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলন করবেন, যে গল্প আর 5-7 বছর পরে উপেন্দ্র কিশোর সংকলন করবে, সেই গল্পই তো 15 বছর আগে ছোট্ট অবন ঠাকুর ওই মঞ্জুরি দাসীর মুখ থেকে শুনেছে। এই যে টুনটুনি, যে টুনটুনি রাজার ঘর থেকে রাজার জিনিস চুরি করে এনে নিজের বাসায় রাখে, এই গল্পটা আপনাদের চেনা জানা গল্প নয়? এই গল্প আপনারা পড়েননি? আপনাদের মনে পড়ছে না সেই গল্প যেখানে টুনটুনি রাজার ঘর থেকে মোহর তুলে এনে নিজের ঘরে রেখে বেগুন কাঁটার উপরে, বেগুন পাতার উপরে নাচতে আরম্ভ করবে যে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে? আমি যদি বলি যে মঞ্জুরি দাসী যে গল্প শোনাচ্ছিল, সেটা অলমোস্ট ওই উপেন্দ্র কিশোরের গল্পেরই একটা ভিন্নতর পাঠান্তর। তাই যদি হয়, তাহলে এবার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, যিনি আরেকটু পরে ঠাকুরমার ঝুলি সংকলন করবেন, যে সংকলনে কি চমৎকার ভূমিকা রবীন্দ্রনাথ লিখবে, আমি ওই সংকলনটির দিকে আপনাদের ফিরে তাকাতে বলবো। ওই সংকলনের প্রথম গল্পের নাম ছিল কলাবতী রাজকন্যা। আপনাদের সকলের মনে আছে, ভারী চমৎকার গল্প, যেখানে রাজার 7 রানী
কিন্তু অ্যাজ ইউজুয়াল রূপকথার নিয়ম অনুসারে রাজা অপুত্রক, তার সন্তানাদি হচ্ছে না। সন্ন্যাসী আসলো, শেকড় বেটে শেকড় বাটা খেতে বলল। 5 রানী শেকড় বাটা খেয়ে ফেললো, ছোট রানী আর 9 রানী তারা বাদ পড়লো, তারা শিল ধুয়ে জলটুকু খেলো। যথাসময়ে 5 রানীর 5 রাজপুত্র হলো, আর ছোট আর 9 রানীর হলো পেট থেকে বেরোলো একটা বানর, একটা পেঁচা। গল্পের নায়ক কিন্তু এই বানর আর পেঁচা, যাদের নাম ছিল বুদ্ধু আর ভুতুম। তাহলে দেখুন, আমরা এমন গল্প কিন্তু পরবর্তীকালে ওই পূর্ববঙ্গ থেকেই সংকলিত হতে দেখব, যে গল্পের নায়ক বানর, যে বানরের কাজ কি না, বানরের বাবা যে রাজা, সে তার মা যে রানী তাকে বাইরে বার করে দিয়েছে। বানর প্রচন্ড চেষ্টা করে সারা জীবন ধরে অভিযান চালিয়ে শেষ অবধি নিজের মাকে আবার নিজের বাবার সঙ্গে মিলিত হতে সহায়তা করবে, নিজের মাকে নিয়ে গিয়ে রানীর আসনে বসাবে। ক্ষীরের পুতুলে এর বাইরে কি কাজ করে বানর? আজকে তাহলে আমরা অনুমান করতে পারি কি যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বহু আগে কলাবতী রাজকন্যার মতো কোনো একটা গল্প আসলে মৃণালিনী দেবী সংকলন করে ফেলেছিলেন? খুব ভাবতে আফসোস জাগে যে ইস, মৃণালিনী দেবীর খাতাটা হারিয়ে গেল। নচেত বাংলার লোককথায় চর্চায় যে আশ্চর্য সম্মান দক্ষিণারঞ্জন পান, সেটা কিন্তু আসলে রবীন্দ্রনাথের ঘরণীর পাওয়ার কথা। এই গল্প হয়তো তিনিই প্রথম সংকলন করেছিলেন, অন্তত আন্দাজ তো করতেই পারি আজকে, এইটুকুনি গোয়েন্দাগিরি তো করাই চলে। তাহলে এটা বলাই যায় যে অবন ঠাকুর আসলে এইরকম কোনো একটা গল্প পড়েছিলেন, যেখান থেকে অবন ঠাকুর হয়তো ওই বানরের গল্পটা পেয়েছিলেন। একা আমি এটা অনুমান করছি এমনটা নয়। আমি একটু আগে নবেন্দু সেনের কথা বলছিলাম, ভীষণ পণ্ডিত মানুষ, প্রবাসী বাঙালিদের মধ্যে যারা অসম্ভব ভালো বাংলা সাহিত্য, বিশেষ করে শিশু সাহিত্য চর্চা করেছে, নবেন্দুবাবু তাদের মধ্যে একজন। নবেন্দুবাবু কিন্তু তার গবেষণা গ্রন্থে মাত্র একটি পংক্তিতে উল্লেখ করেছিলেন এই কথাটা, বলেছিলেন যে হ্যাঁ, এই ক্ষীরের পুতুল গল্পটার সঙ্গে কলাবতী রাজকন্যার একটা মিল আছে। সুতরাং ব্যাপারটা আমার একেবারে সকপল কল্পিত এমনও হয়তো নয়। শুধু এটাই নয়, শুধু এই গল্পটার কথা আমি বলবো না, আমি আরো একটি গল্পের কথা উল্লেখ করব, আবারও একটু অবন ঠাকুরের উপরে গোয়েন্দাগিরি করব। সেটা হচ্ছে যে ঠাকুর বাড়িতে আর কি কি গল্প চালু ছিল, যে সমস্ত গল্পগুলোর কোনো না কোনো স্মৃতি আসলে হয়তো ক্ষীরের পুতুলের মধ্যে রয়ে গেছে। 1882 সাল নাগাদ একটা বই সংকলিত হয়েছিল ইংরাজিতে, রেভারেন্ট লালবিহারী দে বলে এক ভদ্রলোক সংকলন করেছিলেন। বইয়ের নাম ছিল ফোক টেলস অফ বেঙ্গল। এই বইটা সেই আমলে অনেকের পড়া। এই রেভারেন্ট লালবিহারী দে একদা বঙ্কিমচন্দ্রের বন্ধু ছিলেন, পরবর্তীকালে ঝগড়াঝাটি হয়ে গেছিল, কিন্তু ইনি 19 শতকের বেশ চর্চিত মানুষ, একে অনেকেই চেনেন। এই লালবিহারী বইটা কিন্তু খুব সমাদৃত বই, খুব চমৎকার বই। লালবিহারীর এই বইটা কি অবনীন্দ্রনাথ পড়েছিলেন? আমার ধারণা পড়েছিলেন। কেন ধারণা করছি? আচ্ছা, এই যে ক্ষীরের পুতুল গল্পটা, এই গল্পটার প্রথম টার্নিং পয়েন্ট কোনটা? প্রথম টার্নিং পয়েন্ট হচ্ছে ওই যখন রাজা এসে রানীকে বললো না যে রানী আমি একটু ঘুরতে যাব, বলো তোমার কি চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ছোট রানী তো অনেকগুলো সাজগোজের জিনিসপত্র চাইলো, এই শাড়ি চাই, এই গয়না চাই, ইত্যাদি 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 ইত্যাদি। আর বড় রানী সে খুব অভিমান করে বললো যে দাও, আর কি দেবে, একখানা মুখ পোড়া বানর এনে দিও আমাকে। এবং তারপরে মন্ত্রী সেই জাদুর দেশের বানর কানাকড়ি দিয়ে কিনে এনে রানীকে দেবেন। এই যে গল্পে বানরের প্রবেশ ঘটলো, এই যে রাজা বাণিজ্যে যাচ্ছেন বা রাজা কোথাও ঘুরতে যাচ্ছেন, ঠিক বাণিজ্যে নয়, এবং ঘুরতে যাওয়ার আগে রানীকে এসে বলছেন বলো তোমার কি চাই, এবং রানী তখন একটু ক্ষোভ, একটু উষ্মা, একটু অভিমান নিয়েই বলছে আর কি দেবে, একটা বানরই এনে দিও আমাকে, মুখ পোড়া বানর। এবং যে মুখ পোড়া কথা বলা বানরটি আসছে, সেই আসলে গল্পটির একদম যাকে বলে পালা বদল ঘটিয়ে দিচ্ছে। এটাই গল্পের প্রথম টার্নিং পয়েন্ট, প্রথম মার্ক। অবন ঠাকুর কেন ফোকটেলস অফ বেঙ্গল পড়েছিল এই কথাটা আন্দাজ করছি জানেন তো? তার কারণ আমার ধারণা এই ধরনের টার্নিং এর জন্য অবন ঠাকুর কিন্তু ওই বইটির কাছে ঋণী। ফোকটেলস অফ বেঙ্গলে একটি গল্প ছিল, গল্পের নাম ছিল দ্য স্টোরি অফ প্রিন্স সাবুর। গল্পটির বিষয়বস্তু কি ছিল? গল্পটির বিষয়বস্তু ছিল যে একজন বণিক, তার 7 মেয়ে, সে বাণিজ্যে যাবে। সে বড় 6 মেয়েকে গিয়ে বলেছে যে বল তোদের কি চাই। কোনো মেয়ে এই চাইছে, কোনো মেয়ে ওই চাইছে, বুঝতেই পাচ্ছেন প্রত্যেক মেয়ে খুব দামি 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 জিনিস চাইছে। 6 মেয়ের কাছ থেকে জেনে বণিক জাহাজে উঠে গেছে। জাহাজে উঠে গিয়ে তার মনে পড়েছে আরে ছোট মেয়েকে তো জিজ্ঞাসা করা হলো না। একটা লোককে পাঠিয়েছে, যা আমার ছোট মেয়েকে জিজ্ঞাসা করা ওর কি চাই। সেই লোকটি একটু বোকা হাবা ধরনের। সে গিয়ে যখন খুঁজতে খুঁজতে মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে মেয়েটি মন্দিরে পুজো করছে। তখন সেই লোকটি গিয়ে পেছনে দাঁড়িয়ে বলছে যে কর্তা জানতে চাইলো আপনার কি চাই।
মেয়েটি তখন পুজো করছে, সে কথা বলবে না, সে হাত দেখিয়ে পেছন দিকে বলল সবুর। আপনারা জানেন সবুর মানে অপেক্ষা করো, দাঁড়াও। লোকটি এটি বুঝলো না। লোকটি ওইটি শুনে এসে তার কর্তাকে বলল, কর্তা আপনার ছোট মেয়ে সবুর চেয়েছে। বাকি সব মেয়ের জন্য তাদের যা যা ধন সম্পত্তি চেয়েছিল তারা সব পেয়ে গেলেন বণিক, শেষ অব্দি ওই সবুর আর কোথাও পান না। তখন এক জাদুর দেশের জাদুকর এসে তাকে একটা কাঠের বাক্স দিয়ে বলল, তুমি সবুর চাইছো, এই নাও সবুর। বণিক বাড়িতে ফিরে এসে অ্যাজ ইউজুয়াল তার ছোট মেয়েকে হাতে ওই বাক্সটা দিয়ে বললে, এই নে মা, তুই সবুর চেয়েছিলি, সেটা সবুর। সারা দিনের কাজ পরে শেষে লাস্টে ঘরে গিয়ে সেই মেয়েটি ওই বাক্স খুলে দেখলো, ভিতরে সুন্দর আয়না লাগানো একটা চকচকে চমৎকার বাক্স, যার ভিতরে একটা পাখা রাখা আছে। সেই হাতের পাখাটা তুলে যেই মাত্র বাতাস করলো, অমনি সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো একটি অপরূপ সুন্দর রাজকুমার। বললো, হ্যাঁ বলো, আমি সবুর দেশের রাজকুমার, তুমি আমাকে ডেকেছিলে। বুঝতেই পাচ্ছেন এর পরের গল্প কি হতে চলেছে। যাই হোক না কেন, এই যে কোনো একজন কেউ বাণিজ্যে বেরোচ্ছে, কোথাও একটা যাচ্ছে এবং যাওয়ার আগে জিজ্ঞাসা করছে কি চাই, এবং সেই মানুষটি খুব অভিমান ভরে বা অন্য যে কোনো কারণবশত একটা খুব তুচ্ছ জিনিস চেয়ে বসছে, অথচ সেটা আদপেই তুচ্ছ নয়, সেটা তার তুচ্ছতাকে অতিক্রম করে অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে, কার্যত সেটাই গল্পের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। স্টোরি অফ প্রিন্স সাবুরের গল্প থেকেই কি অবনীন্দ্রনাথ ক্ষীরের পুতুলের এই বাঁকটা তৈরি করেছিলেন? কেউ কেউ বলতে পারেন যে এই গোয়েন্দাগিরিটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, কোনো প্রমাণ আছে আপনার কাছে? আচ্ছা বেশ, তাহলে একটা অন্য রকমের প্রমাণ দাখিল করা যাক। অবন ঠাকুরকে তার বাড়ির ছোট ছোট বাচ্চারা বলেছিল যে দাদামশাই আমরা গল্প লিখতে চাই। বেশ, তা লেখ না গল্প, তোরা কে আবার আটকাচ্ছে তোদের? না কিন্তু গল্প লিখবো কেমন করে, আমাদের মাথায় তো গল্প আসছে না। অবন ঠাকুর তখন বললেন, কেন, তোরা রাত্রিরে স্বপ্ন দেখিস নে? ওই যা যা স্বপ্ন দেখিস সেইটাই তোরা গল্পে লিখে ফেল। অবন ঠাকুর বাচ্চাদের এই পত্রিকার নাম দিয়েছিলেন স্বপ্নের মোড়ক। একটা লম্বা ফুলস্কেপ কাগজে একজন একজন করে তার স্বপ্ন লিখতো আর সেটাকে মুড়িয়ে মুড়িয়ে রাখা হতো। পরবর্তীকালে এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। আজকে যদি সেই স্বপ্নের মোড়ক বা সেই স্বপ্নের মোড়ক থেকে পরে ঠাকুর বাড়ির বাচ্চাদের তৈরি করা পত্রিকা দেয়ালা, যার নাম ছিল, সেই পত্রিকা আপনারা দেখেন, তাহলে সেখানে দেখবেন শোভনা দেবীর লেখা গল্প আছে, সবুর বাদশার গল্প। একদম হুবহু যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, ওই গল্পটারই রকম ফের সেখানে রয়েছে। ছোট্ট বাচ্চাটি মাথা খাটিয়ে এই গল্প বার করেনি, বিশ্বাস করুন, আমি স্পষ্টতই বুঝতে পারি তার দাদামশাই অবনীন্দ্রনাথের কাছ থেকেই এই গল্প সে শুনেছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর স্টোরি অফ প্রিন্স সাবুর জানতেন, সবুর বাদশার গল্প থেকেই তার ক্ষীরের পুতুলের ওই বাঁক বদলটা তৈরি হয়। সুতরাং এটা ঠিক যে আজকে স্পষ্টতই বলতে পারি যে বাংলা ছড়া কিংবা বাংলা রূপকথা এগুলোকে ভেঙে কিন্তু অবন ঠাকুরের ক্ষীরের পুতুল তৈরি হচ্ছিল। রূপকথার প্রসঙ্গে যখন আসলামই, তখন সেই সূত্র ধরে আরেকটু এগিয়ে যাওয়া যাক। এবং সত্যি কথা বলতে সেই সূত্র ধরে আমরা আমাদের আজকের শিরোনামটাকেও একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। কি সেই সূত্রটি? সেটি হচ্ছে ব্রত কথা। দেখুন, ব্রত কথা নিয়ে তো অবন ঠাকুরের আশ্চর্য ভালো পড়াশোনা ছিল, এটা নিয়ে তো আমার আপনার কারোরই দ্বিমত থাকার কথা নয়। তার কারণ অবন ঠাকুর একটি অত্যন্ত ক্ষীণকায় গ্রন্থ লিখেছিলেন। বইটি আকারে ক্ষীণকায় কিন্তু প্রকারে নয়। বইটির নাম বাংলার ব্রত। এত পাতলা বিশ্ববিদ্যা সংগ্রহের এই বইটি আমি পড়তে বসে স্তম্ভিত হয়ে গেছিলাম। মনে হয়েছিল যে এই মাপের গবেষণা তো আমরা এখনো ডক্টরাল থিসিস হিসাবে জমা দিতে পারি না। অবন ঠাকুর কিন্তু অতি সহজ স্বচ্ছ ভাষায় লিখে গেছেন। শুধু পড়তে পড়তে চমকে যাবেন যে এমন কোন ব্রত আছে যা অবন ঠাকুর জানতেন না। হরিচরণ থেকে তুসতুসুলি, মাঘমণ্ডল থেকে সেঁজুতি, এমন কোন ব্রত যা অবন ঠাকুরের নলেজের মধ্যে ছিল না? ছিল। ব্রতের আলপনা, ব্রতের রিচুয়াল, ব্রতের কথা বা কথাবস্তু সব জানতেন উনি। এবং লক্ষ্য করে দেখবেন দরকার মতো তাকে ইতস্তত ব্যবহার করেছেন। আমি ক্ষীরের পুতুলের বাইরে বেরিয়ে একটা অন্য উদাহরণ টেনে আনি, বুঝতে আরো আরো সহজ হবে ব্যাপারটা। ধরুন সুবচনীর ব্রত। অবন ঠাকুর তার বইতে সুবচনীর ব্রতের কথা বলেছেন। সেখানে যে 7টা হাঁস আঁকা হয়, আপনারা অনেকেই জানেন সুবচনীর ব্রতের কথা। 7টা হাঁস, সেগুলো কেন খোঁড়া হাঁস, এই সমস্ত কিছু সেখানে নিয়ে লিখেছেন। খোঁড়া হাঁসের ছবি এঁকেছেন, সবকিছু। নিঃসন্দেহে ইংরাজি বই থেকে অনুবাদ করছেন অবন ঠাকুর বুড়ো আংলা, কিন্তু সেই অনুবাদ আজকে খুলুন, সেই অনুবাদ খুলে দেখবেন যে আপনাদের মনে আছে গল্পটা, হৃদয় বলে একটা ছেলের গল্প, ভারী দুষ্টু গল্প। পৃথিবীর এমন কোনো কীটপতঙ্গ প্রাণী নেই যাকে ও জ্বালিয়ে খায় না। সেই হৃদয় একদা একটা ভয়ঙ্কর দুষ্টুমি করলো। সে গণেশ ঠাকুরকে মাছ ধরার জাল দিয়ে আটকে ফেলেছিল। গণেশ ঠাকুর, যিনি কিনা
বেঁচে উঠে কুলুঙ্গির মধ্যে ঢোল বাজাচ্ছিলেন, তার ইঁদুরকে নিয়ে একটু নাচাগানা করছিলেন। সেই গণেশ ঠাকুর প্রবল রেগে গেলেন, বিশাল আকার ধারণ করলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে সেই গণেশ ঠাকুর হৃদয়কে অভিশাপ দিয়ে ছোট্ট ঠিক একটা বুড়ো আঙুলের সমান বুড়ো আঙুলা জগ বানিয়ে দিলেন, দিয়ে গণেশ ঠাকুর উধাও হয়ে গেলেন। অনেক কষ্ট করে হৃদয় জানতে পারলো গণেশ ঠাকুরের ইঁদুর মারফত যে যদি গণেশ ঠাকুরের কাছে গিয়ে সাপ কাটানো যায়, তা গণেশ ঠাকুর থাকে কোথায়? কৈলাস, ওইখানে তার মা বাবার বাড়ি, তাহলে ওইখানে ওইদিকে থাকবে তিনি, চলো কৈলাস চলো, ওইদিকে হাঁটা লাগাও। অদ্ভুত যাবো কেমন করে? বাড়ি থেকে বেরিয়ে যেই সে পুকুরের দিকে গেল, অমনি দেখলো পুকুর থেকে উঠে আসছে কে? অবন ঠাকুর স্পষ্টত লেখেন, সুবচনীর খোঁড়া হাঁস তার মাথায় রয়েছে। সুবচনীর খোঁড়া হাঁসটা তার মাথায় রয়েছে, ফলত খোঁড়া হাঁস বললেই তিনি সুবচনীর খোঁড়া হাঁস বলেন। ব্রত কথা তার মাথার মধ্যে পাক খাচ্ছে, এবং ওই সুবচনীর খোঁড়া হাঁসের সঙ্গে হৃদয়ের কেমন সখ্য গড়ে উঠবে, হৃদয় কেমন করে খোঁড়া হাঁসের সহায়তায় আলটিমেটলি পৌঁছাবে কোন জায়গায়, সে তার ছোট থেকে বড় হবে কিনা, নাকি তার স্বপ্ন ভেঙে যাবে, অনবদ্য বই আপনারা সবাই পড়েছেন। তাহলে অবন ঠাকুর অবশ্যই ব্রত কথাগুলোর সঙ্গে দুর্ধর্ষভাবে পরিচিত ছিলেন। ষষ্ঠীর ব্রতের সঙ্গে অবন ঠাকুর পরিচিত ছিলেন, নিঃসন্দেহে ছিলেন। ষষ্ঠীর ব্রত তো এমন একটা বিষয় যার সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের তো প্রায় সকলেরই আছে, অবন ঠাকুরের থাকবে না কেন? ষষ্ঠীর ব্রত, আমি যে একটু আগে আশুতোষ মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, হুগলি জেলার গড়লগাছা গ্রামের মানুষ, অবন ঠাকুরের সঙ্গে যারা আলাপ পরিচয় ছিল, এই আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু মেয়েদের ব্রত কথাও সংকলন করেছিলেন। তাতে উনি 12 মেশের যে 12 মেশে ষষ্ঠী, অর্থাৎ 12 রকমের ষষ্ঠী, সেই ষষ্ঠীর ব্রতের প্রত্যেকটার গল্প উনি দিয়েছিলেন। অরণ্য ষষ্ঠী, মন্থন ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী। মন্থন ষষ্ঠী তো বোধহয় কদিন আগেই গেল। মন্থন ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, বা নামান্তরে অনেক জায়গায় আছে এটা লোটন ষষ্ঠী, যে যেমন ষষ্ঠী, যত রকমের ষষ্ঠী আছে তার প্রত্যেকটা গল্প দিয়েছিলেন। বাদ দিন এদের কথা। ঠাকুরবাড়ির পত্রিকা ভারতী, তাতে অঘোরনাথ চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক 1306 সাল নাগাদ একটি প্রবন্ধ লিখেছিলেন, যার নাম ছিল ষষ্ঠী ব্রতের কথা। এই অঘোরনাথ চট্টোপাধ্যায় একদা মেয়েলি ব্রত বলে একটি বই সংকলন করেছিলেন, যার ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে ঠাকুরবাড়ির মধ্যে চর্চাটা তো দুর্ধর্ষ ভাবে ছিল না? অবন ঠাকুর তো ওই পরিবারেরই একটা অংশ, ওই আবহাওয়ার মধ্যেই বড় হয়ে উঠছেন। তাহলে ষষ্ঠী ব্রতের গল্পটাও উনি জানতেন। অবন ঠাকুর যে ষষ্ঠী ব্রতের গল্প জানতেন, যে ষষ্ঠী মঙ্গলের গল্প তিনি হয়তো জানলেও জানতেন, খেয়াল রাখতে হবে, এটা খুব হয়তো তর্কের বিষয় নয়, আমরা মোটামুটি মেনে নিতেই পারি যে আমরা যে ব্রত কথাগুলোকে দেখি আর যে মঙ্গল কাব্যগুলো দেখি, আশুতোষ ভট্টাচার্যের মতো মানুষেরা কেউ কেউ দেখাবার চেষ্টা করেছেন যে আসলে এই মঙ্গল কাব্যগুলোর একটা আদি রূপ ওই ব্রত কথাগুলোর মধ্যে রয়ে গেছে। নিঃসন্দেহে তাই, একদমই তাই, ব্রত কথাগুলোর মধ্যে একটা আদি রূপ রয়ে গেছে। তাহলে ষষ্ঠীকে কেন্দ্র করে যে ব্রত কথা বা যে মঙ্গল কাব্য আমরা আজকে পড়ছি, তার কাহিনী কাঠামোটার দিকে একটু ফিরে তাকান। তার কাছে কি অবনীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবে ঋণী? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, ঋণী, কিন্তু সেই ঋণটার একটা মজা আছে। কি সেই কাহিনী কাঠামো? ষষ্ঠী সংক্রান্ত ব্রত কথার বা মঙ্গল কাব্যের, ষষ্ঠীকে নিয়ে রুদ্ররাম চক্রবর্তী মঙ্গল কাব্য লিখেছেন, কৃষ্ণরাম দাস লিখেছেন, শঙ্কর বলে এক ভদ্রলোক লিখেছেন বলে আশুতোষ ভট্টাচার্য এক সময় জানিয়েছিলেন। শঙ্করের বই তো দেখিনি, রুদ্ররামের বইও চোখে দেখার সৌভাগ্য হয়নি, কৃষ্ণরামের বইটাই আমাদের একমাত্র ভরসা। তো এই যে মঙ্গল কাব্যগুলো, যেগুলো মুখ্যত ওই অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর কাছাকাছি সময়, সপ্তদশের শেষ থেকে লেখা আরম্ভ হচ্ছে, শেষ দিকের গৌণ মঙ্গল কাব্য, অবন ঠাকুর এর গল্পগুলো নিশ্চয়ই জানতেন। এই যে গল্পগুলো রয়েছে ষষ্ঠী সংক্রান্ত, তার মধ্যে সবচেয়ে কমন গল্প কোনটা? আমি আপনাদের সবচেয়ে কমন গল্পটা মনে করে দিচ্ছি, এটা আপনারাও জানেন। একটি পরিবারের, তাদের অনেকগুলো ছেলে আছে, ছেলেদের প্রত্যেকের বউ আছে। সবচেয়ে ছোট যে ছেলে, তার যে বউ, এই বউটি না ভীষণ ক্ষুধা সহ্য করতে পারে না। সে প্রত্যেকবার ষষ্ঠীর ব্রতর আয়োজন হয় বাড়িতে, আর এই মেয়েটি উপোস করতে না পেরে খপ করে গিয়ে ষষ্ঠীর ব্রত থেকে কিছু ষষ্ঠীর প্রসাদ খেয়ে নেয়, দিয়ে মুখটুক মুছে ফেলে। দিয়ে তার শাশুড়ি এসে যে জিজ্ঞাসা করে, ওমা ষষ্ঠীর প্রসাদ গেল কই, সঙ্গে সঙ্গে মেয়েটি কালো বিড়ালের নামে দোষ চাপায়, বলে ওই তো কালো বিড়াল খেয়ে চলে গেছে। মাথায় রাখতে হবে, কালো বিড়াল আবার ষষ্ঠীর বাহন। হংসনারায়ণ ভট্টাচার্য যখন হিন্দুদের দেবদেবীর উপরে গবেষণামূলক তার সেই 3 খণ্ডের চমৎকার বই লিখেছিলেন, সেখানে দেখবেন উনি ধ্যান মন্ত্র তুলে তুলে দেখিয়েছেন যে কোন কোন ধ্যান মন্ত্রে ষষ্ঠীর বাহনকে কালো বিড়াল বলা হয়েছে। আমাদের পক্ষে অপ্রয়োজনীয় সেটা, কিন্তু ষষ্ঠীর বাহন কালো বিড়াল, তো আমাদের লোকায়ত ঐতিহ্য আছে, আমরা জানি।
বেশ, তাহলে ওই মেয়েটি কালো বেড়ালের নামে দোষ চাপায় যে বেড়াল খেয়ে চলে যায়। বেড়াল গিয়ে ষষ্ঠীকে নালিশ করলো, বললো যে মা জানো তো আমি তো তোমার বাছা, আমার নামে দোষ চাপাচ্ছে, অথচ খায় নিজে। ষষ্ঠী বললো আচ্ছা ঠিক আছে, ওর যেই ছেলে হবে ছেলেটাকে তুলে নিয়ে চলে আসবে। গর্ভবতী হলো, সে সন্তান প্রসব করলো, সেই রাত্রেই কালো বেড়াল গিয়ে বাচ্চাটিকে মুখে করে নিয়ে ষষ্ঠীর কাছে পৌঁছে দিয়ে গেল। এরকম উপর্যুপরি 7 বার ঘটে এই মেয়েটির সঙ্গে। পাড়ার সকল লোক বলতে আরম্ভ করে যে এ তো অত্যন্ত অলক্ষণে মেয়ে, কি রাক্ষসী নাকি, রোজ বাচ্চা হয়, সে বাচ্চা যায় কই, এ মা বোধহয় নিজেই খেয়ে ফেলে। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, সে বনে চলে যায়। বনে যাওয়ার পরে সেখানে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ষষ্ঠী তাকে দেখা দেয়। ষষ্ঠী তাকে দেখা দিয়ে ভৎসনা করে যে বাছা, আমার কালো বেড়ালের নামে তুমি দোষ চাপালে কেন, খেতে তো তুমি নিজে। তো আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমার বাচ্চাদের তুলে এনে আমার কাছে রেখেছি, প্রতিপালন করেছি, আর এই ভুল করো না, এই নাও তোমার বাচ্চাদের তুমি ফেরত নাও। বন থেকে মেয়েটি তার 7টি বাচ্চা নিয়ে কোলে কাঁখে করে ফেরত আসে। আপনাদের মনে থাকবে অবন ঠাকুর চমৎকার ষষ্ঠী ব্রতের সেই আলপনা এঁকে দেখিয়েছিলেন আমাদের কেমন হয়। তো এটা হচ্ছে ষষ্ঠী ব্রতের কমন গল্পটা। আমি একটু আগেই বলছিলাম যে আসলে এই গল্পটাকেই অবনীন্দ্রনাথ ভরসা করেন, কিন্তু একটু উল্টো চালে, একটু উল্টো রকম ভাবে প্রেজেন্ট করেন। কি ছিল এই গল্পটায়? আমাদের মঙ্গল কাব্যের গল্পগুলোই না সচরাচর যেটা থাকে এই গল্পের মধ্যেও সেটা আছে। অর্থাৎ দেবতার পুজো আচ্চায় কোনো একটা ত্রুটি হলো। পুরনো মঙ্গল কাব্যগুলো তো আরো ভয়ঙ্কর, দেবতা জোর করে ঘাড়ে ধরে পুজো আদায় করবেন আপনার কাছ থেকে, না করলে পরে একেবারে আপনাকে সবংশে নিধন করে ছাড়বেন আর কি। পরের দিকের মঙ্গল কাব্যগুলোতে দেখা যাবে যে দেবতা আপনার কাছ থেকে পুজো চাইছে, বা আপনি দেবতার পুজো হয়তো করেনি, বাট সেই পুজোয় কোনো ত্রুটি হচ্ছে, ত্রুটি হলে পরে দেবতা আপনাকে শাস্তি দেবে। এবং আপনি আবার যখন পুজোটা ঠিক করে করবেন, ব্রতটা ঠিক করে পালন করবেন, দেবতা আবার আপনাকে প্রাইজ দেবে। দেবতার দরবারে শাস্তিও আছে, প্রাইজও আছে, দুটোই আছে। এই কাহিনী কাঠামোটার মধ্যে দেখা যায় এরকম যে একটি মেয়ে, সে ক্ষুধার্ত হয়ে ষষ্ঠীর খাওয়ার খেয়ে নেয়, দিয়ে দোষ চাপায় ষষ্ঠীর বেড়ালের নামে। ষষ্ঠী কি শাস্তি দেয়? তার বাচ্চাটিকে কেড়ে নেয়। ব্যাস, এই কাহিনী কাঠামোটা কি অবন ঠাকুর উল্টে দেন। কেমন হয় যদি ষষ্ঠী একদিন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে পড়েন? কেমন হয় যদি ষষ্ঠী খিদের জ্বালা সহ্য করতে না পেরে উল্টে এসে মানুষের খাবার খেয়ে চলে যায়, ক্ষীরের পুতুল খেয়ে চলে যায়? কেমন হয় যদি সেই সময় হাতে নাতে ষষ্ঠীকে ধরে বলি যে এই যে তুমি আমাদের খাবার খেয়ে পালিয়ে যাচ্ছ, তুমি আমার সন্তানকে খেয়ে পালিয়ে গেলে, দাও আমাকে একটা বাচ্চা ফেরত দাও। তাহলে ষষ্ঠী তার কাছ থেকে একটা বাচ্চা, তার ঝুলি থেকে একটা বাচ্চা আমাকে দিতে বাধ্য। তাহলে যে গল্পটা মঙ্গল কাব্যের বড়দের গল্পের চলন ছিল না, একটু লক্ষ্য করে দেখবেন অবন ঠাকুর প্রায় ওই গল্পটাকে একটু উল্টো চালে ফিরিয়ে লেখেন। আফটার অল বাচ্চাদের কাছে এটা অনেক বেশি মজাদার যে একটা বানর তার বুদ্ধির কাছে দেবীও নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, এবং বানর কিন্তু রীতিমতো থ্রেট করে, দেবীকে বলে যে হয় তুমি আমার কথা মানবে, নয় কাঠামো শুদ্ধ ডুবিয়ে দেবো। অবন ঠাকুরের মাথায় ছিল আমাদের আমাদের দেবী বিসর্জনের ছবিটা মাথায় ছিল তো, কাঠামো সমেত ডুবে যাওয়াটা জলের মধ্যে, সেখানে বানরটি একদম থ্রেট করছে, বলছে আমি কাঠামো সমেত ডুবিয়ে দেবো। কিন্তু তাহলে এতকাল হতো যে তোমার প্রসাদ অন্য লোকে খেত, তুমি তার কাছ থেকে বাচ্চা কেড়ে নিতে, আজকে তুমি এসে আমাদের খাবার খেয়ে গেছো, তাহলে দাও তোমার কাছ থেকে একটা বাচ্চা দাও। হিসাবটা একই রয়েছে। কিন্তু অবন ঠাকুর ওই ব্রত কথা, ওই ওই মঙ্গল কাব্যের গল্পের প্যাটার্নটাকেই একদম উল্টে নিয়ে বাচ্চাদের জগতে একটা ভিন্নতর মায়া সৃষ্টি করেন। আমি যে কারণে ক্ষীরের পুতুলকে অবন ঠাকুরের ষষ্ঠী মঙ্গল বলেছিলাম, এটা পার্টিকুলার অবন ঠাকুরের ব্যক্তিগত ষষ্ঠী মঙ্গল। এটা আধুনিক রূপকথা, এটা প্রাচীন রূপকথা নয়, এটা লোকায়ত ঐতিহ্যের রূপকথা নয়। লোকায়ত ঐতিহ্যের রূপকথায় কোনোদিন বানরের বুদ্ধির কাছে দেবী পরাস্ত হতে পারে না। এটা আমাদের রূপকথা, তাই আমাদের বুদ্ধির কাছে আমাদের গল্পের নায়ক যদি ছোট্ট বানর হয়, একটা মিষ্টি দেখতে বানর, তাহলে তার কাছে দেবীকেও পরাস্ত হতে হবে, কিচ্ছু করার নেই। রূপকথা, ছড়া, লোককথা এই সমস্তকে মিলিয়েই গড়ে ওঠে অবন ঠাকুরের এই গল্প। শুধুই কি এই? এছাড়া আর কিছু নেই। খুব মজাটা হচ্ছে যে একেবারে অন্য জাতীয় একটা সূত্র আমাদেরকে ক্ষীরের পুতুল পড়বার জন্য ধরিয়ে দিয়েছিলেন খগেন্দ্রনাথ মিত্র। খগেন্দ্রনাথ মিত্র, যার সেই 1960 সালের বইটা এখনো অব্দি অবশ্যই খুব ভরসাযোগ্য বই, অত ভালো বই খুব কমই দেখেছি আমরা। সেই শতাব্দীর শিশু সাহিত্যে খগেন্দ্রনাথ মিত্র বলেছিলেন যে এই বইটা পড়তে বসলে না কেমন একটা রামায়ণ রামায়ণ মনে আসে আমার। সে কি অবন ঠাকুরের বা ক্ষীরের পুতুলের রামায়ণ? খগেন্দ্রনাথ মিত্রের হাতে অবন ঠাকুরের সব লেখা ছিল না। আমি শুধু চমকে যাই ভেবে যে কি আশ্চর্য সমালোচকের অন্তর্দৃষ্টি। উনি কিন্তু ক্ষীরের পুতুলের রামায়ণ আছে কিনা সে পরে, আমি সেখানে আসছি, কিন্তু আপাতত এটা তো ঠিক যে রামায়ণ অবন ঠাকুরের
অত্যন্ত প্রিয় গল্পের বই ছিল। অবন ঠাকুরের বাড়িতে নিয়মিত পুরাণ পাঠক ছিল, যারা একটা সময় রামায়ণ মহাভারত পড়ে শোনাতো। অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ তিন ভাই দক্ষিণের বারান্দায় বসে সেটা শুনতেন। অবনীন্দ্রনাথের স্মৃতিকথায় আছে, গগনেন্দ্রনাথের জীবনীতে আছে। রামায়ণ এত পছন্দ ছিল যে যাত্রাগানে রামায়ণের মতো গোটা বই লিখেছেন অবনীন্দ্রনাথ, ক্ষুদ্দুর যাত্রার মতো বই লিখেছেন, রামায়ণকে ভেঙে অন্তত তিনটে বড় বড় পুঁথি লিখেছেন, মারুতির পুঁথি, চাইবুড়োর পুঁথি, অন্তত 4-5টা পালা লিখেছেন বাচ্চাদের জন্য। এছাড়াও অজস্র প্রসঙ্গে অজস্রবার রামায়ণ টেনে এনেছেন। আর রামায়ণের কোন অংশটা টেনে এনেছেন ভাবতে পারেন? যে অবন ঠাকুর 80 বছর বয়সে পৌঁছেও বাগানে গিয়ে নুড়ি খুঁজে বেড়াতেন, যে অবন ঠাকুর সম্পর্কে তার মেয়ে উমাদেবী লিখেন যে আমার বাবা চিরকালই একটা শিশু হয়ে রয়ে গেলেন, যে অবন ঠাকুর সম্পর্কে তার কাকা 70 বছরের ভাইপো সম্পর্কে 80 বছরের কাকা মন্তব্য করছে অবন একটা পাগলা, সেই অবন ঠাকুর যার মনের ভিতরে চিরকালই একটা বাচ্চা রয়ে গেল, সেই অবন ঠাকুরের সবচেয়ে প্রিয় অংশ ছিল কোনটা রামায়ণের মধ্যে থেকে? রামায়ণের সবচেয়ে প্রিয় অংশ অবন ঠাকুরের ছিল বলাই বাহুল্য হনুমান, হনুমান কেন্দ্রিক যা কিছু। সবচেয়ে বেশি অবন ঠাকুর ঘুরিয়ে ফিরিয়ে হনুমানকে নিয়ে গল্প লিখেছেন। হনুমান কি করে লঙ্কা পুড়িয়ে দিচ্ছে তাকে নিয়ে অবন ঠাকুরের পালা আছে, পালার নাম পোড়া লঙ্কার পালা। মারুতির পুঁথি, যেটা গোটাটা জুড়ে হনুমানের কীর্তিকলাপ, হনুমান কি করে না করে। খগেন্দ্রনাথ মিত্র যে ইঙ্গিতটা করেছিলেন তাকে একটু সম্প্রসারিত করে নিয়ে কি ভাবা চলে যে আসলে ক্ষীরের পুতুল লেখবার সময় অবনীন্দ্রনাথ ঠাকুর ওই হনুমানের একটা বালো সংস্করণ তৈরি করছিলেন আমাদের এই মুখ পোড়া বানরের মধ্যে? এই যে স্বামীর দ্বারা পরিত্যক্ত নারী বা স্বামী বিচ্ছিন্না এই নারীটিকে যে শেষ অবধি তার স্বামীর কাছে মিলিয়ে দেয় এই বানর, আমাদের চটজলদি মনে পড়ে যেতেই পারে যে অনেকটা রামচন্দ্র সীতার মিলনের ক্ষেত্রে মাঝখানে বোধহয় এইরকমই একটা কাজ খানিকটা হলেও হনুমান করে। সুতরাং এটা তার শিশু সেব্য একটা সংস্করণ হলেও হতে পারে। আর এই হলেও হতে পারেটা অন্য অন্য কোনো কোনো বিশেষ জায়গা থেকে আরেকটু বেশি আমার মনে হয় যে সমর্থিত হয়। কোথায় 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 আমি এই ছোট্ট বানরটির মধ্যে হনুমানকে খুঁজে পাই? আমি দুটো জায়গা মনে করাচ্ছি আপনাদেরকে, একটু ভেবে দেখুন। বানর যখন রাজাকে খবর দেয় যে রাজা তোমার ছেলে হয়েছে, রাজা বলে যে আমার ছেলে হয়েছে, আমি ছেলের মুখ দেখব। হনুমান সঙ্গে সঙ্গে বলে যে না রাজা, আমি গণনা করে দেখেছি যে তুমি ছেলের মুখ দেখলে পরে কিন্তু মারা যাবে, সুতরাং ছেলের 10 বছর বয়স হতে হবে, তারপরে তুমি ছেলের মুখ দেখতে পারবে। তাহলে ছোট্ট বানরটি গণক, তাই না? জ্যোতিষ জানে, আরে বাস। আচ্ছা, এই যে ছোট্ট জ্যোতিষ জানা গণক ঠাকুর, আচমকা গণক ঠাকুর হয়ে ওঠা এই বানরটিকে আপনারা কি সত্যিই চিনতে পাচ্ছেন না? আপনাদের কি কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে সেই হনুমানকে মনে পড়ছে না, যে হনুমান জ্যোতিষীর ছদ্মবেশ নিয়ে মন্দোদরীর কাছে গিয়ে মন্দোদরীর কাছ থেকে জেনে আসবে যে রাবণের মৃত্যুবাণটা কোন থামের মধ্যে লুকানো রয়েছে এবং সেখান থেকে বার করে নিয়ে এসে রামের হাতে দেবে? সেখানে হনুমান কিন্তু ছদ্ম গণক, সে কিন্তু ছদ্ম জ্যোতিষ। আমাদের বানরও কিন্তু অন্তত একটি প্রসঙ্গে হঠাৎ করে তার জ্যোতিষবিদ্যার পরিচয় দিয়ে বসে। বেশ, আরেকটি প্রসঙ্গ। আচ্ছা, এই গোটা রামায়ণ কাহিনীতে হনুমানের সবচেয়ে কৃতিত্বের কাজ কোনটা? না না, নিশ্চয়ই এটা এটা আলাদা আলাদা মতামত হবে। হয়তো কেউ বলবে যে ভাই লঙ্কা পুড়িয়ে দিয়ে আসার কৃতিত্বের কাজ, না সে তো বটেই, কিন্তু আমার নিজের মনে হয় হনুমানের খুব বড় একটা, খুব ভালো সদর্থক কৃতিত্বের কাজ হচ্ছে যে আচ্ছা, হনুমান যদি না থাকতো লক্ষণ কি বাঁচতো? ওই যে শক্তিশাল খেলো লক্ষণ, তারপরে যে অজ্ঞান হয়ে পড়ে গেল, মরণাপন্ন সেই লক্ষণকে বাঁচাবার জন্য এক রাত্রির মধ্যে বিশল্যকরণী সমেত গোটা গন্ধমাদনটাই তো তুলে এনে দিলেন হনুমান। আমি আর একটু সরলীকৃত করে ভাবতে চাইছি যে আচ্ছা, এরকমটা কি আমরা ভেবে নিতে পারি যে আসলে হনুমানই কার্যত লক্ষণের জীবনে সেই বৈদ্য, যে বৈদ্যের কারণে লক্ষণ প্রাণ ফিরে পেলেন? যদি এতটা সরলীকৃত করে আমি ভাবতে পারি রামায়ণের গল্পকে, তাহলে এবার বুঝতেই পাচ্ছেন ক্ষীরের পুতুলের কোন অংশের সঙ্গে আমি আসলে এই অংশটুকে মিলিয়ে পড়তে চাইছি। বড় রানীকে বিষ খাওয়ালেন ছোট রানী, বড় রানী বিষের জ্বালায় জ্বলতে জ্বলতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তখন কাউকে দরকার নেই, আমাদের ছোট্ট শিশু সেব্য হনুমান সে দৌড়তে দৌড়তে গেল, বন থেকে পাতা কুড়িয়ে নিয়ে আসলো, পাতা বাটলো, ওষুধ বানালো, নিজের মাকে খাওয়ালো, মাকে বাঁচিয়ে তুললো। সুতরাং একা রামায়ণের হনুমানের পুটুলিতে বিশল্যকরণী আছে ভাববার কোনো কারণ নেই, আমাদের ছোট্ট হনুমানের কাছেও কিন্তু বিশল্যকরণী আছে।
খগেন্দ্রনাথ মিত্রের মন্তব্যটাকে নিঃসন্দেহে আমি সামগ্রিকভাবে ধরবো এমনটা নয়। এটা আমরা বলতে পারবো না যে রামায়ণের সঙ্গে ছত্রে ছত্রে বেশ মিল আছে, এই তো খাপে খাপে বেশ মিলে যাচ্ছে না, এরকম কথা আমরা বলছিও না। কিন্তু এটা ঠিক যে ক্ষীরের পুতুলকে যদি একটু চাই আমরা, তাহলে কিন্তু রামায়ণের কোনো কোনো অনুষঙ্গের সঙ্গে আমরা মিলিয়ে পড়তে পারি না। আমার বলবার কথা প্রায় শেষ, আমার সময়ের সঙ্গে সঙ্গেই আমি চলছি, সময়ও আমার প্রায় শেষ। শুধুমাত্র শেষমেশ দুটো অন্য ধরনের কথা। আমরা শুরুতেই বলেছিলাম না যে আমাদের কাজই হচ্ছে এই ছোটদের বইগুলো, যা রসস্বাদন ছোটবেলায় করেছি, এখন এই বুড়ো বয়সে আমাদের কাজই হচ্ছে ক্লাসে বসতে হয় তো এগুলোকে কাটা ছেঁড়া করে পোস্ট মর্টেম করে এর থেকে সেই মানে ওই মানে এইসব খুঁজে খুঁজে বার করা। আচ্ছা, এই এই ক্ষীরের পুতুল বইটা সবসময় ঠিক বাচ্চাদের বই মনে হয় আপনাদের? আমার ধারণা আপনাদের অনেকেরই মনে হয় হয়তো এই বইটা সবসময় খুব বাচ্চাদের বই নয়। এটা একটা প্রবলেমের জায়গা। কোথায় কোথায় একদম বাচ্চাদের বই থাকে না। আপনাদের মনে আছে যখন রাজা 7টা জাহাজ সাজিয়ে বাইরে বেরোবে, তার ঠিক আগে বড় রানীর সঙ্গে দেখা করতে এসছে। বড় রানীকে এসে রাজা জিজ্ঞাসা করছে যে তুমি কি চাও। সেখানে বড় রানীর একটা বেশ বড় সড়ো স্পিচ আছে, একটু স্পিচটা খেয়াল করতে বলবো। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘুরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে 7 মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নুপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে, এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ। মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরবো, মতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধবো। মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার যে 700 দাসী 7 মহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোরে ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে। মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে, ছাই সাধে আমার কাজ নেই। সোহাগ আর স্বাদ শব্দ দুটো নিয়ে যে কথার জাগলারি চলে, সেটা বাদ দিলে পরে এটা তো খুব স্পষ্ট বুঝতে পাচ্ছেন একটি নারী তার মর্মস্পর্শী বেদনা জানাচ্ছে একটি পুরুষের কাছে। তুমি আর আমাকে ভালোবাসো না, তোমার তো ভালোবাসবার অন্য কোনো, তোমার ভালোবাসবার আধারটা বদলে গেছে, তুমি তো এখন অন্য আরেকটি মেয়েকে ভালোবাসো। এই যে একটি মেয়ে যে খুব অভিমান ভরে সোহাগ শব্দটা বারবার উচ্চারণ করে, যে এখন তো তুমি আর সোহাগ দেখাও না আমাকে, আমার স্বাদ মেটাবার কোনো দরকার নেই, আমাদের চকিতে মনে পড়ে যায় যে মানে এই কথাগুলো কি অবনীন্দ্রনাথ ঠাকুর খুব বাচ্চাদের রূপকথার জগতের কথা ভেবে লিখছিলেন, নাকি তার চারপাশের সমাজ, তার চেনা জানা মানুষ, তার খুব চেনা অতি চেনা বাড়ির মানুষজনের কথা তার মাথায় চলে আসছিল? 1896 এই বই লেখা হচ্ছে, তাই না? আমরা একটি অভিমানিনী নারীর কথা পাচ্ছি এখানে, যে মেয়েটি তার স্বামীর প্রতি প্রবল অভিমান বসে বলছে যে তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তাহলে আসো কেন আমার কাছে, আসার দরকার নেই, কি আমাকে তুমি এনে দেবে। আমাদের মনে পড়ে যায় যে এর বেশ কিছু কাল আগেই অন্তত পক্ষে ঠাকুর বাড়িতেই একটি অভিমানিনী নারী তার স্বামীর প্রতি অভিমান বশত চিরতরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। অবন ঠাকুরদের চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যেই তো এরকম মানুষ ছিল, এবং কেন বিষ খেয়েছিল তার বিভিন্ন রকমের কারণ আছে। তার একটা খুব বড় কারণ তো এটাও ছিল, অন্তত বাজার চলতি গুজব তো এটাই ছিল, যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাকি কোনো এক নাটকের নটির সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়েছিলেন। অন্তত ইন্দিরা দেবী চৌধুরানী বা অন্য কেউ কেউ কোনো কোনো সূত্র জুড়ে তো এটা জানিয়েছেন। আমার আজকে বারবার মনে হয় যে এই যে ছোট ছোট অংশগুলো না, যেখানে দাঁড়িয়ে এই অভিমানাহত মেয়েটির বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে, সেইটা বোধহয় আর খুব ছোটদের বোধগম্যতার আওতায় থাকে না। অবশ্য তাতে করে যেটা শিশু কিশোর সাহিত্য মদমর্যাদাটায় কোনো হানি ঘটলো তা নয়। তার কারণ বুদ্ধদেব বসু তো বলেই ছিলেন যে যে কোনো বই যেটা ছোটবেলাতে পড়েও আপনার একরকম ভালো লাগবে, যেটা বড় বেলায় পড়ে আপনার অন্য রকম ভালো লাগবে, সেই বই সবচেয়ে সার্থক শিশু সাহিত্য। সুতরাং
বাকি সব পোস্টমর্টেমের বাইরে গিয়ে কি এইটুকুনি দাবি করতে পারি না যে ক্ষীরের পুতুল আসলে বাংলা সাহিত্যের অন্যতম সেরা মাস্টারপিস, সেটা অন্যতম সেরা শিশু কিশোর সাহিত্য, যা ছোটবেলার পড়াটা হয়তো একরকমের, বড়বেলায় হয়তো তা অন্য অন্য রকম ভাবে আমাদের কাছে উঠে আসে। আমি আমার নির্ধারিত সময়ের মধ্যেই আছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা সুদীর্ঘ সময় জুড়ে আমার এই বক্তব্য শুনলেন। এইবার বোধহয় আপনাদের কিছু প্রশ্নের ব্যাপারটা থাকতে পারে। অসাধারণ বক্তব্য শুনলাম অধ্যাপক ঘোষ। আমরা মনে হচ্ছিল যেন গল্পই শুনছি, এটা কোনো ওয়েবিনারের লেকচার নয়। আমরা চমৎকৃত এবং কিছুক্ষণের জন্য সত্যি রূপকথার জগতেই চলে গেছিলাম। তো হ্যাঁ, একটা প্রশ্নোত্তর পর্ব তো রাখতেই হয়। তো প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করবেন বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ সেন মহাশয়। আমি সিদ্ধার্থদাকে অনুরোধ করব প্রশ্নোত্তরগুলো একটুখানি আপনি সঞ্চালনা করুন। ধন্যবাদ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা আশ্চর্য সুন্দর একটা আলোচনা, সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম। আলোচক, আজকের সন্ধ্যার আলোচক অধ্যাপক ডক্টর ঘোষকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, এবং আমার যারা প্রিয় সহকর্মী ছাত্রছাত্রীরা এই ওয়েবিনারে আন্তর্জাতিক সভায় উপস্থিত আছেন, প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। বেশ কিছু প্রশ্ন এসেছে, যদিও তার বেশিরভাগ উত্তর হয়তো আমরা পেয়ে গেছি আলোচনার মধ্য দিয়েই, এবং তবুও আমি দু চারটি প্রশ্ন মাননীয় বক্তার কাছে রাখবো, কেননা শ্রোতাদের যে জিজ্ঞাসা বা যে জানার যে আগ্রহ, তার মর্যাদা দিয়ে। এখানে অনেকেই তাদের মুগ্ধতার কথা বলেছেন, অনেকেই তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন প্রশ্ন বাদ দিয়ে। আমি প্রথমে একটু প্রশ্নের কথা আসবো, তারপরে আমি তাদের যে প্রতিক্রিয়া, মুগ্ধতার কথা, সেগুলো একটু একটু করে পড়ব। ঐন্দ্রিলা শেঠ, আমাদেরই ছাত্রী, সে প্রশ্ন করেছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুলে যে বার্তা শিশুদের কাছে পৌঁছচ্ছে, তা কি নীতিগত সমর্থনযোগ্য? যেমন বাঁদরের বারবার মিথ্যে বলা, বা ষষ্ঠীতলা থেকে অন্যের সন্তানকে চুরি করে নিয়ে আসা, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে যদি বক্তা কিছু বলে। ঐন্দ্রিলার প্রশ্নটা খুব সঠিক, কিন্তু মুশকিল হচ্ছে ঐন্দ্রিলা, যদি ছোটবেলায় ধরে নেওয়া যাক, যখন এই গল্পটার রসাস্বাদনের কথা, যখন ঠিকঠাক বয়স আর কি এটা পড়বার, তখন তুমি যদি পড়ে থাকো, বা আমিও যখন পড়েছিলাম, এই প্রশ্নগুলো মাথায় আসেনি, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমাদের মাথায় এই প্রশ্নগুলো আসছে। সত্যি কথা বলতে, আমরা যদি আমাদের শিশু কিশোর সাহিত্যের দিকে তাকাই, তাহলে দেখবো আমাদের শিশু কিশোর সাহিত্যের জগতে এরকম অজস্র উদাহরণ আছে, যে উদাহরণগুলোকে নৈতিকতার মানদণ্ডে রাখলে পরে কোনোভাবেই শিশু কিশোরের সামনে প্রেজেন্ট করা সম্ভবপর নয়। এটা স্পষ্টত স্বীকার করতেই হবে, সম্ভবপর নয়। শ্রদ্ধেয় বিমল কর মশাই অনেক কাল আগে খুব মজা করে বলেছিলেন, বিমল কর খুব চমৎকার গোয়েন্দা গল্প লিখতেন, খুব সুন্দর গোয়েন্দা গল্প, আমি ছাত্রাবস্থায় খুব মুগ্ধ হয়ে পড়তাম। তো বিমল করই একবার একটা গোয়েন্দা গল্পের সংকলনের ভূমিকা লিখতে গিয়ে বলেছিলেন যে বাচ্চাদের জন্য গোয়েন্দা গল্পের সংকলন, কিন্তু লোকে যে খুব আপত্তি করে যে গোয়েন্দা গল্পের ভিতরে খুন আছে, জখম আছে, এই সব বাচ্চাদেরকে সব পড়াবেন কি করে। তারপরে নিজেই হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন যে শুনুন, আজ অব্দি গোয়েন্দা গল্প পড়ে কেউ খুন করা শেখেনি, সুতরাং নির্দ্বিধায় থাকুন, বাচ্চার হাত তুলে দিন, কোনো চিন্তার কারণ নেই। বাচ্চা আর যাই করুক, তা যদি খুন করতে হয় সে খুন এমনিই শিখবে, গোয়েন্দা গল্প বেশি পড়েছে বলে সে খুন করতে যাবে এমনটা নয়। আমার ধারণা, যে শিশুদের কাছে এটা পৌঁছায়, যে বয়সে পৌঁছায়, সেই বয়সে নৈতিকতার এই মাপকাঠিটা না সবসময় আমাদের কাছে খুব স্পষ্ট নয়, মাথায় আসেও না, তাতে করে যে কোনো ক্ষতি করে তা নয়। আর তার থেকেও বড় কথা, আমি উল্টো দিক থেকে ভাবি ঐন্দ্রিলা। ধরে নেওয়া যাক আমি এই প্রশ্নটাকে, তোমার প্রশ্নকে সঠিক বলেই মনে করছি, যে আমি নৈতিকতা ছাড়া আর কিচ্ছু রাখবো না, আমি অন্তত পক্ষে এমন কোনো জিনিস রাখবো না যা নীতিগতভাবে ভুল কিছু শেখায়। তাই যদি হয় না ঐন্দ্রিলা, তাহলে আমাদের গোটা শিশু কিশোর সাহিত্যের জগৎটা একটা মাত্র বইতে এসে ঠেকবে, আর সেই বইয়ের নাম বর্ণপরিচয়।
গোপাল বড় ভালো ছেলে, রাখাল বড় খারাপ ছেলে, গোপাল চুরি করে না, রাখাল চুরি করে, বেনি দুষ্টু ছেলে, বেনি বা মাধব ভালো ছেলে, এর বাইরে তো আর কিচ্ছু থাকবে না। এটা খেয়াল রাখতে হবে যে চোখের সামনে খারাপ ছবিটা আমরা সকলেই অল্প বিস্তর দেখি। একটা জিনিস ভেবে দেখো যে গল্প পড়ার বাইরেও আমরা তো আমাদের সবাই যে গল্পই পড়ছি তা তো নয়, গল্প থেকে আমরা নিশ্চয়ই অনেক কিছু শিখছি, কিন্তু গল্প পড়ার বাইরেও আমরা আমাদের চারিপাশের সারাউন্ডিংটার মধ্যে বড় হয়ে উঠছি, আমরা সেখানেও অজস্র খারাপ ভালো দুরকম জিনিসই পাচ্ছি। তার মানে তো এইটা নয় ঐন্দ্রিলা যে আমরা সকলেই খারাপ হয়ে যাচ্ছি, সকলেই খারাপ জিনিসটাকে অ্যাডাপ্ট করছি। প্রথম কথা, বাচ্চাদের কাছে এই ভাগটা থাকে না নৈতিকতার, সুতরাং নির্দ্বিধায় তুমি হীরের পুতুল এখনো বাচ্চাদেরকে পড়াতে পারো, কেউ বিগড়ে যাবে না, ভয়ের কোনো কারণ নেই। দ্বিতীয় কথা, নৈতিকতার মান মেনে শিশু কিশোর সাহিত্য লিখতে গেলে ওই যে বললাম বর্ণ পরিচয় ছাড়া আর কোনো বই বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। সুতরাং এই নৈতিকতার প্রশ্নটি আপাতত সাহিত্য থেকে দূরে থাকুক, খুব অসুবিধা এতে হবে না। এতকাল অব্দি ওই বিমল করের কথা ধার করে বলি, গোয়েন্দা গল্প পড়ে কেউ খুন শেখেনি, নিশ্চিন্তে থাকতে পারো, কোনো অসুবিধা হবে না এতে। আর এখনই কথাগুলো মনে হচ্ছে এখন বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে, ছোটবেলায় পড়লে সব কিচ্ছু মনে হতো না। ছোটবেলায় রাজকাহিনী পড়ে কোনদিন মনে হয়েছে যে গোটা বইটা জুড়ে এত রক্তারক্তি আছে? এখন তো মনোবিদরা বলছে বাচ্চাদেরকে হিংসার কথা বলবেন না। আমাদের সিনেমা যখন আসে তখন সিনেমা সেন্সরশিপ তো দুটো দিক থেকে মানা হয়, একটা হচ্ছে যে সিনেমাটা কতটা যৌন উত্তেজক, আর দ্বিতীয় হচ্ছে সিনেমাটি কতটা হিংসাত্মক। তার নিরিখে কিন্তু সিনেমা ইউ হবে না এ হবে নাকি ইউ অবলিক এ হবে, এগুলো ঠিক করা হয়। ছোটবেলায় এমন অজস্র বই পড়েছি যাতে প্রচুর হিংসের কথা ছিল। ইনফ্যাক্ট তুমি রূপকথার গল্প পড়লেই দেখবে এই রূপকথাটাও ভালো, শেষে ছোট রানী বুক ফেটে মারা যায়। তুমি যদি লোকায়ত রূপকথা, আমাদের ঐতিহ্যশালী যে রূপকথা, দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার গোছের রূপকথা পড়ো, সেখানে তো হিটোয় কাটা মুড়োয় কাটা দিয়ে পুঁতে মারা হয়। ছোটবেলায় খুব বেশি মনের উপর প্রভাব ফেলে নিয়ে জিনিস, সুতরাং নির্দ্বিধায় কোনো চিন্তার কারণ নেই, ছোট বাচ্চাদের পড়াতে পারো এখনো। ধন্যবাদ ঐন্দ্রিলা, নিশ্চয়ই তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। অর্পিতা দাস আমাদেরই ছাত্রী, সে একটি ছোট প্রশ্ন করেছে, যদিও আপনার আলোচনার ভিতর তার উত্তরটা আমরা সবাই জেনেছি, তবুও তার প্রশ্নটি ছিল লোকায়ত ছড়া ছড়িয়ে আছে ক্ষীরের পুতুলের পাতায় পাতায়, তাহলে কি একে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়? না, আমরা একে লোকসাহিত্যের অন্তর্ভুক্ত করব না। তার কারণ আমরা খুব সুস্পষ্টভাবে জানি যে লোকসাহিত্য হতে গেলে তার কতগুলো প্রাক শর্ত আছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ শর্তই হচ্ছে তার অনির্দেশ্য একজন রচয়িতা, তার কালচিহ্ন বিহীনতা, এরকম বিভিন্ন রকমের অনির্দেশ্যতার ব্যাপার আছে লোকসাহিত্যের ক্ষেত্রে। বলাই বাহুল্য, যে রূপকথা খুব ব্যক্তিগত স্তরে তৈরি হচ্ছে সেই রূপকথায় কখনোই সেটাকে লোকায়ত সাহিত্যের অন্তর্গত করা সম্ভব নয়। যার কালচিহ্ন নির্দিষ্ট 1896-তে বেরিয়েছে, যা অবন ঠাকুর বলে একজন মানুষ লিখেছেন, খুব পরিশীলিত বুদ্ধিবৃত্তি সম্পন্ন শহুরে একজন মানুষ, সুতরাং তাকে লোকায়ত সাহিত্যের অন্তর্ভুক্ত আমরা কখনোই করব না। যদিও এটা ঠিক যে লোকায়ত ছড়া, লোকায়ত গল্প, তার ভুবনটাকে পুরোপুরি ছেনেই অবনীন্দ্রনাথ ঠাকুর তার গল্পটা তৈরি করছেন। আসলে মাথায় রাখতে হবে যে লোকায়ত রূপকথার পাশাপাশি বা লোককথার পাশাপাশি আমাদের কিন্তু সাহিত্যিক রূপকথার একটা ঐতিহ্য আছে, সারা পৃথিবীতেই আছে। পৃথিবীর খুব বিখ্যাত কয়েকজন সাহিত্যিক রূপকথা রচয়িতার একজন যদি হন শার্ল পেরো, একজন যদি হন ধরা যাক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তাহলে বাংলায় কিন্তু অসম্ভব ভালো সাহিত্যিক রূপকথা রচনা করেছেন অবন ঠাকুর। আমাদের সময়কালের মধ্যে অসম্ভব সুন্দর সাহিত্যিক রূপকথা লিখেছেন শৈলেন বা নবনীতা দেবসেন। এই মুহূর্তে সাহিত্যিক রূপকথা লিখছেন অনন্যা দাস। সাহিত্যিক রূপকথা লোকায়ত রূপকথার থেকে সম্পূর্ণ আলাদা একটা সংরূপ। সুতরাং আমরা কোনোভাবেই এই রূপকথাগুলোকে ওই লোকায়তর তালিকায় নিয়ে যাব না, এর মধ্যে ব্যক্তিগত স্পর্শ অনেক বেশি। সেটা চাইলে পরে অন্য রকম ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানো যায়। ধন্যবাদ। আমাদের বড়দের মধ্যে একটা ছোট মন লুকিয়ে আছে। আমাদের প্রিয় সহকর্মী কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক অংশুমান সরকার একটা প্রশ্ন রেখেছেন যে দেবতা হয়ে ক্ষীরচুরির কথা লেখা এবং সেটা আবার বানরের কাছে ধরা পড়া, এটা অবনীন্দ্রনাথের আধুনিক মনস্কতাকে অবনীন্দ্রনাথ কতটা তুলে ধরতে পেরেছেন? অংশুমানের প্রশ্নটা এরকম। ধন্যবাদ। আধুনিক মনস্কতা বলতে সম্ভবত অংশুমান বাবু এইটা বলতে চাইছেন যে দেবতার প্রতি আমাদের যে প্রবল ভক্তি, যেটা মধ্যযুগ জুড়ে
প্রবাহিত ছিল, সেই ভক্তির কোথাও একটা অভাব অবনীন্দ্রনাথের মধ্যে আছে। ঠিক তা হয়তো নয় এক্ষেত্রে, মানে পার্টিকুলার এই গল্পটা লিখবার সময় অবনীন্দ্রনাথ লিখছেন, বাচ্চাদের জন্যই লিখছেন, খোলা মনে লিখছেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অবন ঠাকুর কিন্তু, মানে একটা জিনিস আমাদের গুলিয়ে যায় খুব, আমরা না রবীন্দ্রনাথের ব্রাহ্ম ফ্যামিলির দিকে তাকিয়ে না অনেক সময় গুলিয়ে ফেলি, মনে হয় অবনীন্দ্রনাথ বোধ হয় তাহলে ব্রাহ্ম, অবনীন্দ্রনাথ বোধ হয় ওই হিন্দু পৌরাণিক জগৎটার বাইরে রয়েছেন। আমরা আমাদের একদম স্মরণে থাকে না সচরাচর, সেটা হচ্ছে যে জোড়াসাঁকোর 5 নাম্বার এবং 6 নাম্বার বাড়ি কিন্তু কালচারালি দুটো একদম সম্পূর্ণ দ্বীপ আলাদা। যেখানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি অর্থাৎ দেবেন্দ্রনাথের ফ্যামিলি, তারা যেখানে ব্রাহ্ম হয়ে গেলেন, সেখানে নগেন্দ্রনাথ মানে অবনীন্দ্রনাথের বাবার ফ্যামিলি, এই ফ্যামিলি কিন্তু পুরোদস্তুর হিন্দু ফ্যামিলি রয়ে গেল। অবনীন্দ্রনাথের বাড়িতে পূজিত ছিল লক্ষ্মী জনার্দন মূর্তি। অবনীন্দ্রনাথ বুড়ো বয়স অব্দি তার মা তাকে জন্মদিনের দিন লক্ষ্মী জনার্দনের সামনে বসিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে জন্মদিনটাকে কাটাতে বলতেন, স্মৃতিকথায় আছে। তো অবনীন্দ্রনাথ ওই হিন্দু পৌরাণিক সংস্কৃতির মধ্যেই বড় হয়ে উঠেছেন, তাতে কোথাও যে তার কোনো অভক্তি রয়েছে, নাস্তিকতা রয়েছে, এরকম কিচ্ছু বলা যাবে না। সেই অর্থে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে অর্থে বিদ্যাসাগর অনেকটা পরিমাণে নাস্তিক বা অজ্ঞেয়বাদী হয়ে ওঠেন, সেই অর্থে অনেক বেশি আধুনিক হয়ে ওঠেন। অক্ষয় দত্ত যে অর্থে একেবারে আধুনিকোত্তম, দেবতা ফেবতা একদম ছুঁড়ে ফেলে দেন, দেবতা ইকুয়াল টু শূন্য অঙ্ক কষে দেখিয়ে দেন, সেই অর্থে অবনীন্দ্রনাথ কখনো নন। অবনীন্দ্রনাথ দেবদ্বীজে বিশ্বাসী। অবনীন্দ্রনাথ এই গল্পের ক্ষেত্রে দেবতার নাস্তানাবুদ হওয়ার একটা গল্প হয়তো লেখেন বটে, তাতে কিন্তু কোথাও অভক্তি প্রকাশ পায় না। এইটা খেয়াল রাখতে হবে। যারা ভক্ত মানুষ তাদের কাছেও দেবতার অনেক রকমের রূপ আছে, এবং এটা বিশেষ করে হিন্দু পৌরাণিক সংস্কৃতিতে বিপুল পরিমাণে আছে। যে দেবতাকে আমি ভক্তি করি, আমি খুব অন্তর থেকে ভক্তি করি, আমি বিশ্বাস করি দেবতা আছে, আমি খুব ভক্তি করছি, সেই দেবতাকে নিয়েও আমি হাসি ঠাট্টা করতে পারি। অর্থাৎ যে শিবের আমি একান্ত ভক্ত, দরকার পড়লে সেই শিবকেও আমি আমার গাঁজা খাওয়া বাবা বলে জড়িয়ে ধরতে পারি। এইটা একটা অদ্ভুত মানে বিচিত্র বৈশিষ্ট্য, যেটা ভারতীয় হিন্দু পৌরাণিক সংস্কৃতিতে আছে। বলতে পারি বহুস্বর আছে, অর্থাৎ আপনি আপনার মতো করে দেবতাকে দেখতে পারেন, আপনি আপনার দেবতাকে পার্সনিফাই করতে পারেন অনেক রকম ভাবে, সেখানে দেবতার সঙ্গে আপনি তুইতোকারি করতে পারেন। সবচেয়ে সহজ বিষয় অংশুমান বাবু, আপনার মনে পড়বে আমাদের চেনা জানা একজন ভক্ত মানুষের কথা মনে পড়বে, যে নাকি তার নিজের মুখের এঁটো নাকি তার আরাধ্যা দেবীর মুখে গুজে দিতেন। রামকৃষ্ণকে নিয়ে বড় সমস্যা ছিল যে তিনি এবং ভবতারিণী নাকি একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। দেবতা মানে তার প্রতি ভক্তি আছে, মানে তাকে নিয়ে আমি একটু রসিকতা করতে পারি না, ঠাট্টা করতে পারি না, এইটা কিন্তু আমাদের সংস্কৃতিতে কোনদিন ছিল না। আমার ধারণা অবনীন্দ্রনাথ ওই সংস্কৃতির অংশ, সেই জন্য দেবতাকে তিনি ভক্তি করেন না এমনটা নয়, পাশাপাশি দেবতাকে নিয়ে একটু মজা ঠাট্টাও তিনি করতে পিছপা হন না। কিন্তু যদি আপনি নাস্তিকতার অর্থে, অজ্ঞেয়বাদের অর্থে আধুনিক মনস্ক কিনা জিজ্ঞাসা করেন, আমি বলবো একেবারে নন। কিন্তু অবনীন্দ্রনাথের সেই আধুনিক মনস্কতা একেবারেই নেই। আমি অন্তত আধুনিক মনস্কতা অর্থে ওই সরাসরি ধরে নিচ্ছি যে নাস্তিকত্বের কথাটাই আপনি ইন্ডিকেট করছেন, এটা ধরলে পরে না। ধন্যবাদ ডক্টর ঘোষ। সোমনাথ দাস, তার একটি প্রশ্ন। আচ্ছা, আপনি শুরুতেই যে বললেন বড়রা যখন কোনো শিশু সাহিত্য লেখেন সেখানে বড়দের চিন্তা ভাবনা কিছু মাত্রায় হলেও ধরা পড়ে, সেই শিশু সাহিত্যে যেটা কিনা এক প্রকার ভুল বড়দের। তা আমার প্রশ্ন হলো, অবন ঠাকুরের ক্ষীরের পুতুলে কি এরকম ভুল ধরা পড়ে? না, অবন ঠাকুরের ক্ষীরের পুতুলে চটজলদি এরকম কিছু মনে করতে পারছি না। আর সবসময় আমি জানি না, আমার বলার মধ্যেও কোথাও কোনো ভুল থাকতে পারে, সবসময় যে সেটাকে ভুলই বলবো এমনও নয়। আমি এইটা বলতে চাইছি যে আমি বড় হয়ে যখন ছোটদের লেখা লিখতে বসছি, তখন সেই লেখার মধ্যে কিছুটা পরিমাণে আমার বড় মনটা ঢুকে পড়তে বাধ্য। আমি পুরোপুরি আমার মনটাকে ওই ছোটদের লেভেলটায় নামিয়ে নিয়ে যেতে পারবো, এটা সবসময় সম্ভব হয় না। যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে সেটা আশ্চর্য জিনিস তৈরি করে, কিন্তু হয় না, আমাদের অধিকাংশের ক্ষেত্রে হয় না। তো সেই জায়গা থেকে আমরা ঢুকে বসে থাকি বাচ্চাদের লেখায়। সবসময় সেটাকে আমি ভুল বলছি না, কোথাও কোথাও হয়তো ভুল। ক্ষীরের পুতুলের ক্ষেত্রে চটজলদি এইরকম কিছু আমি মনে করতে পারছি না সোমনাথ। সুতরাং আপনি যদি ভেবে পান তাহলে অবশ্যই জানাবেন, কিছু আমার এই মুহূর্তে মনে পড়ছে না তেমন কিছু। ধন্যবাদ। প্রীতি ঘোষ, আমাদের এই ছাত্রী, সে প্রশ্ন করেছে, ক্ষীরের পুতুল আমাদের সবার কাছে একটি রূপকথাধর্মী সাহিত্য হিসেবে জনপ্রিয়। গল্পের মধ্যে কতগুলি টুইস্ট আমরা দেখতে পাই, মোটিভ পাই। এই গল্পের মধ্যে রূপকথার আড়ালে কি কিছু
আধুনিক মনস্ক বাস্তবধর্মিতা লুকিয়ে থাকতে পারে, যদি একটু বলেন। না, আধুনিক মনস্ক বাস্তবধর্মিতার কথাটাই কিন্তু আমি আমার বক্তব্যের একদম শেষ দিকে ছুঁয়ে যাচ্ছিলাম। এটাই আমার বলবার কথা ছিল যে ব্যক্তিগত রূপকথা যে প্রসঙ্গটা একটু আগে উঠছিল, যেটাকে কি আমি ওই লোকায়ত রূপকথার সঙ্গে তুলনা করবো? মানে খুব সহজ প্রশ্ন, আমি কি দক্ষিণারঞ্জনের কলাবতী রাজকন্যা আর অবন ঠাকুরের ক্ষীরের পুতুলকে এক দাড়িপাল্লায় রাখতে পারি? না, রাখতে পারি না। কারণ কলাবতী রাজকন্যা একটা লোকায়ত রূপকথা, আর অবন ঠাকুরের ক্ষীরের পুতুল ব্যক্তিগত রূপকথা। যখনই কোনো জিনিস ব্যক্তিগত হয়ে ওঠে, আমি ব্যক্তিগত শব্দের উপর জোর দিচ্ছি, তখনই তো তার মধ্যে ব্যক্তি মানুষটা অল্প হলেও ঢুকে পড়বে, তার চারপাশের বাস্তবটা কিছুটা হলেও ঢুকে পড়বে। যে কারণে আমি এটা কেউ বলতে পারে, এটা কেউ আপত্তি করেও বলতে পারে যে ঠাকুর বাড়ির কোনো একটি বিশেষ নারীর আত্মহত্যার প্রসঙ্গ কি খুব জরুরি এখানে? একদম নয়। কিন্তু এটা তো ঠিক যে সমাজে আমাদের চারপাশে অজস্র মেয়ে, তাদের এই যে সতীন সংক্রান্ত সমস্যা, একসঙ্গে ঘর করা, তার ফলে সমস্যা সৃষ্টি হওয়া, এই জিনিসগুলো তো আমাদের বাস্তব ছবি। অবন ঠাকুরও যে এই ছবিটা সম্পর্কে একেবারে ওয়াকিবহাল ছিলেন না তা নয়। কেউ যদি ঠাকুর বাড়ির একটি বিশেষ নারীর স্মৃতি নাও আনতে চান এই যে সোহাগ এবং সাত প্রসঙ্গে, তাহলে কিন্তু সে এমনিও মনে করতে পারে যে আমাদের বাংলা মঙ্গল কাব্যের ধারাতেই বাস্তব ছবিটা ছিল। দুই সতীনের মধ্যে সমস্যা, এক সতীন তার স্বামীর কাছে অভিমান জানাচ্ছে, ক্রোধ প্রকাশ করছে, কিংবা দুই সতীনের মধ্যে খুব চুলোচুলি হয়ে যাচ্ছে, যেমনটা এখানে বড় রানী ছোট রানীর মধ্যে হয়, একজন অন্যজনকে মারবার চেষ্টা করে। এইগুলো তো অনেকটা পরিমাণে বাস্তব। আর এই সূত্রে আমি আমি প্রীতিকে বলতে চাইবো যে এখানে কিন্তু একটা চমৎকার বাস্তব ছবি অন্য দিক থেকে আছে প্রীতি, সেটা খেয়াল করে দেখতে পারো নিঃসন্দেহে। সেটা হচ্ছে যে বাংলা যে লোকায়ত রূপকথা, সেখানে যখন দুটি নারীর মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, যেমন ধরা যাক কাঁপনমালা কাঞ্চনমালা, তখন না সচরাচর দেখবে একটি নারী অন্য নারীকে, রূপকথার জগৎটাই জাদুর জগৎ, সে না অন্য নারীকে কিছু একটা জাদু করে, স্পেল করে দেয় তার উপরে। যেমন রূপকথার জগতে আছে যে একজন আরেকজনের মাথার উপরে একটা বড়ি টিপে দিল, যেই টিপে দিল সঙ্গে সঙ্গে ওই মেয়েটি পাখি হয়ে উড়ে গেল। রূপকথার জগৎটা এইরকম, কেউ একটা ফুল হয়ে যায়, কেউ একটা বানর ছানা হয়ে যায়, কেউ একটা অন্য কিছু হয়ে যায়, কিংবা ধরা যাক হয়তো একটা কোনো অন্য পাখিতে বা পশুতে রূপান্তরিত হচ্ছে। এই যে তুমি বলছো প্রীতি বাস্তব ধর্মীটা, একটু লক্ষ্য করে দেখো এই গল্পে কিন্তু ওই জিনিসটা নেই। এই গল্পে অনেক বেশি রূঢ় বাস্তবের মুখোমুখি হচ্ছি আমরা। ছোট রানী সম্পর্কে রাজা প্রথম থেকে আখ্যানে বলে যে আমার খুব ভয় করে ছোট রানী যদি বিষ খাইয়ে দেয় তোমাকে বা আমাকে। গল্পের মাঝখানে বানর বলে যে না বাবা, মাকে ওই বাড়িতে নিয়ে যাবো না, ছোট রানী যদি বিষ খাইয়ে দেয়। এবং গল্পের শেষে আমরা দেখি ছোট রানী সত্যি সত্যি বিষ খাইয়ে দেয়, বড় রানী সাময়িক হলেও মারা যায়। এই যে একটি মহিলা ক্রোধবশত তার সতীনকে বিষ খাইয়ে দিচ্ছে, এটা লোকায়ত জগতের ছবি নয়। লোকায়ত জগতের রূপকথা হলে পরে মাথার মধ্যে বড়ি টিপে দিত, সে টা টা করতে করতে পাখি হয়ে টিয়া পাখি হয়ে উড়ে যেত। এক্ষেত্রে সেটা ঘটে না, একজন সরাসরি অন্যজনকে বিষ খাইয়ে দেয়। এই বিষ খাইয়ে দেওয়ার ছবিটা 1896-তে বসে যখন অবন ঠাকুর রচনা করেন, তখন মনে হয় না যে এটা আদ্যন্ত বাস্তব ছবি? যে মানুষটির কাছে বাংলা উপন্যাস সর্বৈবভাবে ঋণী, যে মানুষটি নিজে হাকিম ছিলেন, যে মানুষটি আলিপুরে করোনার কোর্টের হাকিম ছিলেন, অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্ট তাকে লিখতে হতো, সেই মানুষটি তো জানতেন যে কত মেয়েদেরকে বাড়ির মধ্যে দাম্পত্য কলহে বিষ খাইয়ে মারা হয়, মেরে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, বলা হয় যে আত্মহত্যা করেছে, কাউকে গুলি করে মারা হয়, তার নিজের মেয়েকেও সেইভাবেই মারা হয়েছিল। এবং তার ফলে লক্ষ্য করে দেখবে প্রীতি, বঙ্কিমচন্দ্রের উপন্যাস জুড়ে কখনো কোনো মেয়ে বিষ খায়, কখনো কোনো মেয়ে জলে ডুবে মরতে যায়, কাউকে ঝুলিয়ে দেওয়া হয়, কাউকে গুলি করে মারা হয়। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ অবন ঠাকুরের অত্যন্ত প্রিয় গল্প ছিল, প্রিয় উপন্যাস ছিল, একাধিকবার উল্লেখ করেছেন। আমি মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রীতি, এই বিষবৃক্ষে হীরা বলে একটি দাসী ছিল, বিষের পুড়িয়া এনে কুন্দনন্দিনীর হাতে দেবে এবং কুন্দনন্দিনীকে উত্তেজিত করবে যাতে করে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। বিষ খেয়ে মারা যাওয়া, এটা 19 শতকের কলকাতার বা 19 শতকের গ্রামাঞ্চলের মেয়েদের যে আত্মহননের পদ্ধতি বা হত্যার পদ্ধতি, তার মধ্যে অত্যন্ত প্রচলিত একটা পদ্ধতি। আজকে যখন অবন ঠাকুরের রূপকথায় দেখা যায় যে এক সতীন অন্য সতীনকে জাদু করে না, ডাইরেক্ট বিষ খাইয়ে মেরে দেয়, তখন আমার মনে পড়ে যে এই গল্পটা আসলে 19 শতকের শেষ ভাগে লেখা হচ্ছে। এই গল্পটার মধ্যে প্রবল পরিমাণে সমকালীন বাস্তব একেবারে জাজ্জল্যমান রয়েছে। সুতরাং তুমি যদি বাস্তব খুঁজতে চাও, নিঃসন্দেহে এই গল্পটার মধ্যে অন্য অন্য রকমের বাস্তব তুমি পেয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নের আগে বেশ কিছু পাঠকের শ্রোতার প্রতিক্রিয়া আমরা একটু শুনে নিই। অংশুমান সরকার লিখেছেন যে অসাধারণ লাগলো আপনার বক্তব্য। আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা অপর্ণা কোলে, তিনি লিখেছেন অন্য চোখে ক্ষীরের পুতুলকে জানলাম, অনেক তথ্য জেনে সমৃদ্ধ হলাম, খুব সুন্দর বিশ্লেষণ।
বক্তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর শিশু কিশোর সন্ধ্যায় পৌঁছে দেওয়ার জন্য। শেখ আলমগীর অধ্যাপক আমাদের সহকর্মী, তিনি লিখেছেন খুব সুন্দর আলোচনা, বহু তথ্যের সমাহারে সমৃদ্ধ হলাম, অসংখ্য ধন্যবাদ। উদ্ভিদ বিভাগের অধ্যাপক সঞ্জীব সাহা লিখেছেন ভালো লাগলো আপনার বিশ্লেষণ, ধন্যবাদ আপনাকে। ইংরেজি বিভাগের অধ্যাপিকা মৌমিতা যে লিখেছেন মনে হলো যেন গল্প শুনছি, ওয়েবিনারের লেকচার না, অসাধারণ লাগলো। অধ্যাপক প্রশান্ত মণ্ডল ইতিহাস বিভাগে লিখছেন তথ্য সমৃদ্ধ অসাধারণ আলোচনা, ধন্যবাদ ইত্যাদি। আমি অধ্যাপিকা কৃষ্ণা ব্যানার্জি ইতিহাস বিভাগে, তিনি লিখেছেন অসাধারণ বিশ্লেষণ। আমি আর একটা প্রশ্ন করে, আর বেশি প্রশ্ন মানে জর্জরিত করার ইচ্ছে নেই আমাদের বক্তাকে, একটা ছোট্ট প্রশ্ন সুকল্যাণ মুখার্জি আমাদেরই ছাত্র সেকেন্ড সেমেস্টারে, তার একটি প্রশ্ন দিয়েই আমি আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করব। সে লিখেছে যে মধুসূদন দত্ত যেমন রামায়ণকে মেঘনাদ বধে অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন, সেই রকমই কি অবনীন্দ্রনাথ ঠাকুর দেবী ষষ্ঠীকে পাঠকদের সামনে অন্যরকম ভাবে দেখাতে চেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ সুকল্যাণকে প্রশ্নটার জন্য। মধুসূদনের মাথায় যতটা সচেতন বিনির্মাণ ছিল, ভেঙে ওটাকে নতুন করে গড়বো আমি, অবন ঠাকুরের মাথায় সেই রকম কিছু ছিল এমনটা হয়তো নয়। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে আজকে পড়তে বসলে তো আমরা বুঝতেই পারছি, ষষ্ঠী মঙ্গল বা ষষ্ঠী ব্রতের গল্পটার সঙ্গে মিলিয়ে নিলে, যে ষষ্ঠীকে তো নিশ্চয়ই অন্য রকম ভাবেই তিনি প্রেজেন্ট করছেন। কিন্তু ওই যে কথাটা আমি একটু আগেও বলছিলাম, যে অন্যরকম ভাবে প্রেজেন্ট করার একটা পূর্বসূত্র আমাদের ভারতীয় ঐতিহ্যের মধ্যে কোথাও কোথাও রয়েছে, ষষ্ঠীকে নিয়ে হয়তো নয়, এটা অনেক বেশি পরিমাণে আছে। ধরা যাক শিবকে নিয়ে, সবচেয়ে বেশি শিবকে নিয়ে, কিংবা একে নিয়ে আমাদের কৃষ্ণকে নিয়ে। যে কৃষ্ণ, খেয়াল রাখতে হবে যে যে কৃষ্ণ নিঃসন্দেহে একটা বিশাল গোষ্ঠীর আরাধ্য দেবতা, সেই কৃষ্ণকে নিয়ে এমন লোকায়ত গান আমরা জানি, যে গানে কিন্তু সরাসরি তাকে সম্বোধন করা হয় কানু হারামজাদা বলে। সুতরাং অন্য রকম ভাবে দেখবার, তার মানে যে অশ্রদ্ধা ভক্তি অভক্তি আছে তা নয়, ওটার মধ্যে একটা অন্তরঙ্গতা আছে। এই অন্যরকম দেখবার একটা পদ্ধতি আমাদের লোকায়ত ঐতিহ্যের মধ্যে ছিল। আমার মনে হয় অবন ঠাকুর ওই ঐতিহ্যের মধ্যে ছিলেন বলেই ষষ্ঠীকে একটু অন্যরকম ভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে চেয়েছেন। মানে এটা খেয়াল রাখতে হবে যে সচরাচর দেবীর কাছে মানুষ পরাস্ত হয়, এখানে ছোট্ট বানরের কাছে ষষ্ঠী একটু হলেও খাটো হয়ে যাচ্ছে। এই উল্টো চালের মজাটা বাচ্চাদেরকে নিশ্চয়ই খুশিয়াল করে তোলে আমার ধারণা। এটা বাদ দিলে পরে কিন্তু ষষ্ঠীর চরিত্রটাকে যে আমূল বদলে ফেলা হয়েছে তেমন নয়। ষষ্ঠী মানে ভয়ঙ্কর খারাপ, সে ভয়ঙ্কর কিছু, মানে সন্তান দাত্রী থেকে এসে একেবারে সন্তান হারিয়ে এরকম ভয়ঙ্কর কিছু তৈরি করা হয়নি কিন্তু এই গল্পটার মধ্যে। এটা কেন বলছি, তার কারণ মেঘনাদ বধের সঙ্গে পুরোটা তুলনীয় নয় এই কারণেই যে মেঘনাদ বধে খেয়াল করে দেখো, ভারতীয় ঐতিহ্যে কোথাও কোথাও রাবণ নিশ্চয়ই প্রশংসা পায়, কিন্তু তাহলেও সামগ্রিকভাবে কোনো ভারতীয় ঐতিহ্য এমন মনে করতে পারি না যেখানে রাবণ আদ্যন্ত নায়কের দিকে ঘুরে বসেছে আর রাম বেচারা পুরোপুরি ভিলেনের দিকে চলে গেছে। মানে একদম পুরো পোস্টটাকে উল্টে দেওয়া হয়েছে। এতটা বাড়াবাড়ি মধুসূদন ছাড়া কেউ করেননি। আমাদেরই এক মাস্টার মশাই, সিদ্ধার্থ দাদেরও মাস্টার মশাই সুরেশ বাবু, তিনি তার বইতে মধুসূদন নিয়ে লিখতে গিয়ে বলেছিলেন যে দক্ষিণ ভারতের কম্বন রামায়ণের মতো কোনো কোনো রামায়ণ আছে যেখানে মানে রাবণ একটু বেশি গ্লোরিফাইড হয়। তো এই সূত্রে সুরেশবাবু মন্তব্য করেছিলেন যে একটা সময় তো মাদ্রাজে ছিলেন মধুসূদন, তো মধুসূদন কি কম্বন রামায়ণের গল্প জানতেন না? সেখান থেকে একটা ঐতিহ্য আসতে পারে। আমি সেটা মাথায় রেখেও বলছি, আমি ওই গল্পগুলো মাথায় রেখেও বলছি, একেবারে আমূল বদলে দেওয়া এই ব্যাপারটা যেভাবে মধুসূদন করেছেন তেমনটা কিন্তু অবন ঠাকুর করেননি। এটা গল্প পড়লে তুমিও বুঝতে পারছো সুকল্যাণ। সুতরাং একটু অন্যরকম ভাবে দেখতে চাই, বাট মধুসূদনের সঙ্গে তুলনীয় নয়। মধুসূদনের পরিকল্পনা অনেক বেশি আটঘাট বাঁধা পরিকল্পনা। অনেক শুরু থেকে উনি ভেবে নিয়েছেন কাকে ভিলেন বানাবো, কাকে হিরো বানাবো, কিভাবে বানাবো, কোন কোন যুক্তি দিয়ে বানাবো, সব ভাবা আছে। সুতরাং মধুসূদন এক্ষেত্রে আর একটু পড়তে হবে সোজা কথায়। আর দুজনের তো উপভোক্তা আলাদা না, মেঘনাদ বধের উপভোক্তা আর হিরের উপভোক্তা তো এক নয়, এটা তো খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। অর্থনীতি বিভাগের অধ্যাপক নীলাদ্রি দে লিখেছেন খুব সুন্দর আলোচনা, মন দিয়ে গল্প শুনলাম, অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। এবারে এরকম অনেকেই তাদের মুগ্ধতার কথা লিখেছেন, কিন্তু আমি আর দীর্ঘায়িত করব না। অনুজ প্রতিম অধ্যাপক ডক্টর নির্মল কুমার ঘোষকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা। আমি পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য
আমাদের বিভাগীয় প্রধান ডক্টর কাকলি বসাক মহাশয়কে অনুরোধ করছি। ধন্যবাদ সিদ্ধার্থদা। আমাদের প্রশ্নোত্তর পর্বটিও কম বেশি আরেকটি আলোচনা সভাতেই প্রায় পরিণত হলো, এজন্য নির্মাল্য বাবুকে আবারও ধন্যবাদ দিই। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে আমরা পৌঁছেছি। আমাদের অন্যান্য অনুষ্ঠানে আইকিউএসি কোঅর্ডিনেটর স্যার মহাশয় ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন। তো আজকে উনি বিশেষ একটি বৈঠকে মনে হয় আটকেই গেছেন, যোগ দিতে পারলেন না। তো আমাদের আইকিউএসি সদস্য আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপিকা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্যটি রাখবেন, তাকে আমি অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো বাংলা বিভাগ এবং আমাদের আইকিউএসি কে। বাংলা বিভাগকে ধন্যবাদ জানাবো এই জন্য যে এত সুন্দর ওয়েবিনার, আজকাল এত ওয়েবিনার হয়, সত্যি কথা বলতে কি অনেক সময় মানে সত্যি কথাই বলছি, খুব বোর হয়ে যাই আর কি, যেটাকে বোর হওয়া বলে সেটা হয়ে যায়। এমনকি আমি ইতিহাস বিভাগের, আমার নিজস্ব বিভাগের নিজস্ব বিষয়ের অনেক কিছু শুনতে গেলেও বোর হয়ে যায়। কিন্তু আজকে অধ্যাপক নির্মাল্য ঘোষ মহাশয়, অনেকই ছোট আমাদের থেকে, এত সুন্দর বললেন এবং অবনীন্দ্রনাথ ঠাকুর একটা অন্য রকম জায়গা নিয়ে আছেন আমাদের মনে, একেবারেই অন্য রকম। মানে সত্যি উনি কোন ঠাকুর, অবন ঠাকুর কি করেন, ছবি লেখেন, সত্যি উনি ছবি লেখেন। ওনার গল্প যে বয়সে যেরকম ভাবে পড়ি, আমি কিন্তু শিশু বা কিশোর সাহিত্য বলবো না, মানে ক্ষীরের পুতুল আমি যেমন উপভোগ করি, আমার নাতনি 7 বছর, সেও ঠিক ততটাই উপভোগ করে, উপভোগের ধরনটা হয়তো আলাদা। এবং সেটা এবার আমি ধন্যবাদ দেব আমাদের বক্তাকে, এত কম বয়সে এত সুন্দর করে আপনি বললেন, এত ঋদ্ধ হলাম এবং মুগ্ধ হলাম। অসাধারণ উপস্থাপনা এবং অসাধারণ তথ্য, এত রকম বিশ্লেষণ এবং এত তথ্য সমৃদ্ধ, সমস্ত বিশ্লেষণের পেছনে যেভাবে তথ্য টেনে আনলেন, একটা পুরো গবেষণা মনে হলো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দেব আমাদের কলেজের টেকনিক্যাল টিমকে, যাদের সাহায্য ছাড়া আমরা একটি ওয়েবিনারও করতে পারতাম না। ধন্যবাদ দেব এখানে উপস্থিত সকল সহকর্মী এবং আমাদের ছাত্রছাত্রীদের, যারা অতি উৎসাহে শুধু শুনেছেন না, যারা অতি উৎসাহে অনেক রকম প্রশ্ন করে এই আলোচনাকে আরো বেশি মনোমুগ্ধকর করেছেন। আমরা আরো বেশি ঋদ্ধ হয়েছি। যেটা অধ্যাপিকা কাকুলি বিশ্বাস বললেন যে হ্যাঁ সত্যি এই পুরো প্রশ্নোত্তর পর্বটা আরেকটা যেন আমাদের আরো বেশি এগিয়ে দিল এই বিষয় সম্পর্কে। ধন্যবাদ দেব আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটরকে, যিনি আজকে আমাদের মধ্যে নেই, ডক্টর কুন্তল চট্টোপাধ্যায়। ওনার প্রবল উৎসাহে আমরা এই কাজটা সুচারুভাবে করতে পারি এবং সমগ্র আইকিউএসি টিমকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ধন্যবাদ দেব আমাদের অধ্যক্ষ ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাদের সব সময় উজ্জীবিত করেন এই রকম ওয়েবিনার করে এই একটা অতিমারির অবস্থায়ও যাতে আমাদের মস্তিষ্ক সচল থাকে তার ব্যবস্থা করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, বাংলা বিভাগকে আবার ধন্যবাদ, একদম মনের কাছের একটি উপস্থাপনা শোনার সুযোগ দেওয়ার জন্য, এবং বক্তাকে আরেকবার ধন্যবাদ। এবার আমি অধ্যাপিকা কাকুলিকে ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়কে। আমরা অনুষ্ঠানের অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আমরা আমাদের বিভাগ, আমাদের এই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নির্মাল্য বাবুকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বহু ব্যস্ততার মধ্যে আপনি সময় করে এসেছেন এবং এতক্ষণ দীর্ঘ আলোচনার অংশগ্রহণ করলেন। আমরা সমৃদ্ধ হলাম এবং আশা করব আগামী দিনেও আপনাকে আমরা আমাদের মধ্যে বক্তা হিসেবে পাবো। আমাদের সেই সুযোগটুকু করে দেবেন এই অনুরোধ করছি। আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।